নমস্কার, গোল্ডেন ড্যাফোডিল স্টাডি উইথ অ্যামিউজমেন্ট চ্যানেলের গল্প পাঠের বিভাগে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ। আজকে যে গল্পটি পাঠ করব সে গল্পটির নাম এবং ইনকুইজিশন। গল্পটির লেখক অভিক সরকার। এবং ইনকুইজিশন বইটি অত্যন্ত জনপ্রিয় একটি বই। এটি তন্ত্রের ইতিহাসের উপর লেখা একটি সুদীর্ঘ প্রবন্ধ। এই বইটির মধ্যে দিয়ে লেখক ভালোবাসাই হলো সবচেয়ে বড় ম্যাজিক, সবচেয়ে বড় জাদু, এই বাক্যটিকে গভীরভাবে প্রতিস্থাপন করতে চেয়েছেন। বাক্যটির গভীরতা তুলে ধরতে চেয়েছেন। তাই ভালোবাসার মতন শক্তি, জাদু শক্তি এবং তন্ত্রের জাদু শক্তি, এই দুই শক্তির মধ্যে কোন শক্তি জয়লাভ করছে সেটা জানতে হলে আজকে এই প্রবন্ধটি পুরোটা শুনতে হবে, পুরোটা প্রবন্ধটি সাথে থাকতে হবে। এটি একটি সুদীর্ঘ প্রবন্ধ, তাই প্রবন্ধটি কয়েকটি খণ্ডে আপনাদের সামনে আমি তুলে ধরব। আজকে এবং ইনকুইজিশন প্রবন্ধটি প্রথম পর্ব। তাহলে শুরু করছি আজকে পর্ব। 1560 অগস্ট, গোয়া। ঘন কালো অন্ধকারে মেঠো রাস্তা ধরে হাঁপাতে হাঁপাতে পাগলের মতন দৌড়চ্ছিলেন ত্রিলোচন খেমকল্যাণী। আমনাগাঁয়ের মহাবেতাল মন্দিরের প্রধান পুরোহিত ত্রিলোচন খেমকল্যাণী পাণ্ডিত্যে, প্রজ্ঞায়, সদাচরণ ও ধর্মবেত্তায় শুধু আমনা নয়, শুধু গোয়া পুরী নয়, সমগ্র দক্ষিণ কঙ্কনে শ্রদ্ধার শীর্ষবিন্দুটি অধিকার করে আছেন। সুদূর গোপাকত্তন থেকে কল্পকদ্বীপ, সোপারা থেকে অঘনাশিনী নদীর তীর অবধি পণ্ডিতপ্রবর ত্রিলোচনের খ্যাতির আলোকে উদ্ভাসিত। সেই সম্মানের দিন বোধহয় ফুরল। একটা আসান গাছের নিচে দাঁড়িয়ে একটু জিরিয়ে নিতে নিতে এই কথাটাই ভাবছিলেন উনি। পৌর মানুষ জীবনে দৌড়ঝাঁপ করেননি, কিন্তু শাস্ত্রালোচনাতেই কালাতিপাত করেছেন। উজ্জ্বল গৌরবর্ণ দেহ দরদর ঘামে ভিজে যাচ্ছে। চঞ্চল চোখে ব্যাকুল দৃষ্টিতে পিছনের দিকে তাকালেন একবার। কেউ ধেয়ে আসছে না তো? আবার দৌড়তে থাকেন পৌর ব্রাহ্মণ। রাত ফুরোবার আগেই ওকে 7 ক্রোশ দূরে কুশস্থলী পৌঁছতে হবে। কোমরের কষিতে গুজে রাখা অমূল্য ধনটিকে পৌঁছে দিতে হবে কুশস্থলীর মঙ্গেশী মন্দিরের প্রধান পুরোহিতের হাতে। তারপর সেই মহাপবিত্র মহাশক্তির আধার খণ্ডটিকে লুকিয়ে রাখা হবে মন্দিরের মধ্যেই। আমনা গ্রাম আর নিরাপদ নয়। না, প্রধান মন্দির বা গর্ভগৃহের মধ্যে না, ওসব জায়গায় খোঁজাখুঁজির সম্ভাবনা প্রবল। তাছাড়া ভগবান রুদ্রের পবিত্র লিঙ্গ অস্ত্র দ্বারা স্পর্শ করার কথা কোনো গৌর শাশ্বত ব্রাহ্মণ স্বপ্নেও ভাবতে পারেন না। মন্দিরের মধ্যে নয়, মন্দিরের পেছনে আছে আশপাশের বিভিন্ন গ্রাম দেবতা এবং কুল দেবতাদের ছোট মন্দির, যেমন বীরভদ্র, শান্তেরি, লক্ষ্মীনারায়ণ, সূর্যনারায়ণ ও কাল ভৈরব। মনস্থির করে ফেললেন ত্রিলোচন। কাল ভৈরবের মন্দিরটি এই অমিত শক্তি আধারটিকে লুকিয়ে রাখার প্রকোষ্ঠ স্থান। এই অলৌকিক বেতাল শক্তিখণ্ড আর কেই বা অবলীলাক্রমে ধারণ করতে পারেন কাল ভৈরব ছাড়া? থেমে একবার আকাশের দিকে তাকালেন ত্রিলোচন। বিড়বিড় করে নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করলেন, দেবাদিদেব মহাদেব যদি সুদিন দেন, তাহলে তিনি মহাজ্ঞানী বেতাল সিদ্ধ তন্ত্রজ্ঞ পণ্ডিত ত্রিলোচন খেমকল্যাণী
নিজের হাতে সপ্ত সিন্ধু আর সপ্ত নদীর জলে শোধন করে মহা আড়ম্বরে এই শক্তিখণ্ড মহাবেতাল মন্দিরে পুনঃপ্রতিষ্ঠিত করবেন। হাত দুটো মুঠো করে কপালে ঠেকিয়ে নেন একবার, তারপর আবার দৌড়তে থাকেন। সামনেই মাটম্বী নদী, ঘাটে দ্রুত নেমে যান উনি। একটা নৌকো থাকবার কথা এখন, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না কেন। থমকে দাঁড়ান ত্রিলোচন। ধরা পড়ে গেল নাকি সবাই? ধরা পড়ে গেলেন নাকি তিনি? বুকটা ধরফর করতে থাকে পৌড়ের। নিজের জন্য ভয় করেন না উনি, কিন্তু যে মহাশক্তিশালী আধার খণ্ডটি নিয়ে যাচ্ছেন তার সামান্য অপব্যবহারে প্রলয় আসতে পারে যে। না, ওই তো একটা ছায়ামূর্তি যেন অন্ধকার থেকেই উদয় হয় ওর সামনে। সামান্য ঝুঁকে প্রণাম করে। প্রণাম হয়েছে ঠাকুর, এদিকে আসুন, আজ আপনাকে ওপারে পৌঁছে দেবার দায়িত্ব এই অধমের ওপরে। গলাটা চিনতে কষ্ট হয় না, তাই আশ্বস্ত হন ত্রিলোচন। আশীর্বাদের ভঙ্গিতে হাতটা তুলে স্বস্তি বচন উচ্চারণ করেন। অভীষ্ট পূর্ণ হোক বিঘ্ননাশ, কিন্তু তোমার নাও কোথায়? একটু কষ্ট করে এদিকে আসতে হবে ঠাকুর, কেউ যাতে দেখতে না পায় তাই খাটের পাশে লুকিয়ে রেখেছি। এইদিকে সাবধানে আসবেন ঠাকুর, বর্ষার সময় ঝোপঝাড়ে সাপ থাকতে পারে। এত বলার দরকারই ছিল না। শিয়রে মহা সর্বনাশ উপস্থিত থাকলে অনেক দূরহ কাজী মানুষ পরিবর্ত কি আর এমন অনায়াসে করে ফেলে, যা হয়তো সেই স্বাভাবিক অবস্থায় নিজে করার কথা ভাবতেই পারত না। কোন রকমে হাঁচড় পাচড় করে নাওতে উঠে চিত হয়ে পড়লেন ত্রিলোচন। কোমরের গেজেতে হাত দিয়ে দেখলেন, না, ঠিকই আছে সব। নাও চলতে থাকে। চিত হয়ে শুয়ে থাকলেন ত্রিলোচন। আকাশের মেঘ ছিঁড়ে নীল আকাশ অনেকটা বেরিয়ে পড়েছে। ঘন কৃষ্ণ রাতের আকাশ, দু একটা তারা দেখা যাচ্ছে। ওই তো শুক্র আর বৃহস্পতি এই সময় বড় কাছাকাছি আসে। ওটা কি বিনা নক্ষত্র? আহা, ওই যে ধনুরাশি। মনটা স্ত্রী আর ষোড়শবর্ষ পুত্রটির জন্য বড় ব্যাকুল হয়ে ওঠে ত্রিলোচনের। মন্দিরে নিত্য পূজায় ব্যস্ত ছিলেন উনি। যবনেরা মন্দির অপবিত্র করতে আসছে শুনেই মহাশক্তিটি বিশেষ ক্রিয়ায় তুলে নিয়ে মন্দিরের পেছনের দরজা দিয়ে দ্রুত দৌড়ে বেরিয়েছেন। স্ত্রী পুত্রকে খবর দেবার সময় পাননি, তবে ওরা নিশ্চয়ই এতক্ষণে সব জেনে গেছে। পূর্ব নির্ধারিত নিরাপদ পদে পালাতে পেরেছে কি? সবই তো বলে দেওয়া ছিল। আশা করা যায় নিশ্চয়ই পেরেছে। বুদ্ধিমান ছেলে ওর, নিজেই মৃদু হাসেন ত্রিলোচন। সামান্য বেশি বয়সেই একে পেয়েছেন ইনি, তাও বিশেষ বেতাল সাধনার পর। রূপে গুণে বুদ্ধিতে স্থৈর্যে সেলে জুড়ি গোটা গোয়া পুরীতে নেই, এ বিষয়ে স্থির নিশ্চিত উনি। প্রায় অর্ধশতক আগে আল বুকাক নামের এক জবন সেনাপতি আদিল শাহী শাসন হটিয়ে জবনিকা শাসন প্রতিষ্ঠা করেছে। কিন্তু এই জয় এত সহজে আসত না যদি না বিজাপুরী সুলতান শাহী দ্বারা বিতাড়িত এক হিন্দু গোষ্ঠী অধিপতি নাম তিমায়া এই বিদেশি জবনদের সম্পূর্ণ সহায়তা দিত। তাতেও আপত্তি ছিল না ত্রিলোচনে। ধর্মে কর্মে হাত না পড়লে এসব নিয়ে বিশেষ ভাবেন না উনি। রাজা রাজকর্ম পালন করবেন, পণ্ডিত কুল ধর্ম, এই তো নিয়ম। কিন্তু এই বিদেশি জবনরা বড় ক্রূর, নিষ্ঠুর আর নির্মম অত্যাচারী। ইউসুফ আদিল শাহ বিধর্মী শাসক ছিলেন বটে, কিন্তু এদেশেরই ছিলেন। পার্থক্যটা শুধু ধর্মেই ছিল, পাশাপাশি বাস করায় নয়। বিজাপুরী সুলতান শাহী হিন্দুদের ধর্মে কর্মে হাত দেয়নি কখনো। দীর্ঘশ্বাস ফেললেন ত্রিলোচন। তিমায়া, হে তিমায়া, মুসলমান রাজত্ব শেষ করার উদগ্র বাসনায় কি সর্বনাশ করলে তুমি! খাল কেটে কোন কুমির আনলে! এই বিদেশি জবনদের হাতে মহা সর্বনাশের কোনো নতুন অধ্যায় শুরু হতে চলেছে গোয়াপুরীতে। তার আজ কিছু কিছু এখনই পেতে চলেছে গোয়ার হিন্দু আর মুসলমানরা। চোখ বুঝলেন ত্রিলোচন।
2016 জুলাই, উত্তর আফগানিস্তান। মাথা নিচু করে নিজের ল্যাপটপে ডেইলি রিপোর্ট টাইপ করছিলেন কর্নেল মার্টিনহো ভাজ। রোজের রিপোর্ট, রোজ যাওয়াটাই নিয়ম। বিরক্তি লাগছিল কর্নেল ভাজের। মাথা তুলে ঘাটটা এদিক ওদিক করে জড়তা ছাড়িয়ে নিলেন উনি। শরীরটা পেছন দিকে ধনুকের মতন বাঁকিয়ে একটা আড়মোড়া ভাঙলেন। তারপর এগিয়ে গেলেন জানলার দিকে। জানলার বাইরে অপূর্ব দৃশ্য। বিকেলের পড়ন্ত রোদে হিন্দুকুশ পর্বতমালার বিস্তীর্ণ রেঞ্জ পুরো দৃষ্টিসীমা জুড়ে ঝলমল করছে। মার্টিনও জানেন এই রেঞ্জের ওপারে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান আর তাজিকিস্তান। তুর্কমেনিস্তান থেকে বয়ে এসেছে আমুদরিয়া। স্ট্র্যাটেজিক্যালি এমন ইম্পর্টেন্ট প্রদেশ মধ্য এশিয়াতেও কমই আছে। তাই এই বল্ক প্রদেশের প্রধান শহর মাজার-ই শরীফ স্বর্ণাতীত কাল থেকে এত গুরুত্বপূর্ণ মিলিটারি স্ট্র্যাটেজির দিক দিয়ে। এই শহর দখল করতে পারলেই কেল্লা ফতেহ। হেরাত, কুন্দুজ আর কাবুল তিনটেতেই ঢোকার পথের ওপর প্রশ্নাতীত আধিপত্য বলতে গেলে সমগ্র উত্তর আফগানিস্তান আর হিন্দুকুশ রেঞ্জ হাতের মুঠোয়। আফগানিস্তানের এই বল্ক প্রদেশ পুরো পাহাড়ি অঞ্চল, যেমন উঁচু তেমন শুকনো। সর্বোত্তম মাউন্টেন ওয়ারফেয়ারের ট্রেনিং না থাকলে এই পাহাড়ি অঞ্চলে ঘাঁটি গেড়ে বসে যুদ্ধ বা ছায়াযুদ্ধ দুই চালিয়ে যাওয়া কঠিন। মৃদু হাসলেন মার্টিনও। কঠিন কাজটাই তো করার জন্য ওরা রেঞ্জার্স। পর্তুগালের বিশেষ কমান্ডো ফোর্স, স্পেশাল অপারেশন ট্রুপ সেন্ট্রো দে ট্রোপাস অপারেসোর্স স্পেশালিসের বা সিটিওই উজ্জ্বল নক্ষত্র মার্টিনো ভাজ জানেন যে কোনো কমব্যাট পরিস্থিতিকে মুহূর্তে নিজের সপক্ষে নিয়ে আসতে সিটিওর রেঞ্জার্সদের সমকক্ষ বলতে শুধু ইউএসএ ডেল্টা ফোর্স বা ইউকে সাস। অবশ্য ইসরায়েলে সায়ারথ মটকাল বা ইন্ডিয়ার মার্কোসেরও খুব প্রশংসা শুনেছে মার্টিনো। রেঞ্জার্সদের ছাড়া এই শত্রুবেষ্টিত সংকুল জায়গায় ন্যাটোর রেজলিউশন সাপোর্ট মিশনে পার্ট হয়ে এই টাফ কভার্ট অপারেশনস কজন পালন করতে পারত তা নিয়ে সন্দেহ আছে। বিরক্ত হয়ে যাচ্ছেন মার্টিনো। তালিবান, আল কায়দা এসব এদিকে অনেকটাই ঠান্ডা। এখন যা অ্যাকশন তো সিরিয়া আর ইরাকে। অ্যাকশনের মানুষ তিনি। বসে বসে রিপোর্ট পাঠাতে পাঠাতে শরীরে জং ধরে গেল। আহা, দু চারটে আইসিসি জঙ্গি ধরে ইন্টারোগেট করবেন তবে না সুখ। দু চারটে ইয়াজিদি মেয়েদের হাতের কাছে পেয়ে নিজেদের খুব বীর পুঙ্গব ভাবছে এই জাহান্নামের শয়তানগুলো। ভাবতে ভাবতে অত্যাধুনিক লোরেন্স সিস্টেমসের ভিডিও স্ক্রিনটা ব্লিঙ্ক করতে থাকে। ইনকামিং কলের সিগন্যাল ভেসে আসে। দ্রুত টেবিলের কাছে ফিরে আসেন মার্টিনো। সামান্য বিস্ময়ে ভ্রু দুটো উপরে ওঠে। তারপরে স্বাভাবিক হয়ে অ্যাকসেপ্টেন্স বাটনটা টেপেন উনি। হেডকোয়ার্টার ল্যামগো থেকে কল অন মোস্ট সিকিউর চ্যানেল। সামথিং মাস্ট বি গোয়িং হরিবল রং। ভাবতে ভাবতেই অভ্যস্ত গলায় বলেন, রেঞ্জার্স 53 আলফা হ্যাশ, গুড আফটারনুন কমান্ড্যান্ট। স্ক্রিনে সিটিওর প্রধানের কঠিন চৌকো খুনি মুখটা ভেসে ওঠে। এমনিতে ঠান্ডা মাথার লোকটাকে বেশ উত্তেজিত লাগে আজ। প্রতি অভিবাদনে ধার ধারেন না। রেঞ্জার্স 29 ল্যামডা কাপা। কর্নেল, আপনার কাছে ঠিক 13 মিনিট সময় আছে টু রিচ
Aliabad School, which is under siege from some factions of Taliban. Close to 100 students, including few teachers, are taken captive. Total 6 militants are in action. প্রথমে চমকে ওঠেন, তারপরে ঘেন্নায় চোয়ালটা শক্ত হয়ে ওঠে মার্টিনার। এই বিজন্মাগুলো এখন বাচ্চাদের ওপর পৌরুষ ফলাতে গেছে। বাঞ্চ অফ মরারস। সামনাসামনি লড়ার দম নেই এই বাস্টার্সদের। যত বীরত্ব নিরস্ত্র নিরহ লোককে ক্যামেরার সামনে হত্যা করার সময়। ঘেন্নায় আর রাগে গাটা রিডি করে ওঠে মার্টিনার। আজ এদের এক একটাকে ধরে ধরে টেক কেয়ার মার্ট, be extremely cautious. Most of the kids are of 10 to 12 years of age. বলে একটু দম নেন চিফ। Almost as young as Tiago. ভাবো, আজ তুমি তোমার 100টা ছেলেকে বাঁচাতে যাচ্ছ। একটা বাচ্চার গায়েও যেন আঁচড় না পড়ে। And liquidate those assholes. 13 minutes to reach. Over and out বলে চুপচাপ ফোনটা রেখে মাস ইন্টারকমের দিকে এগিয়ে যান মার্টিনো। তিয়াগো ওর ছেলে, একমাত্র ছেলে। বুকের পাঁজরের থেকেও মার্টিনো ভালোবাসে নিজের ছেলেকে। পাথরের মতন রসকসহীন শুকনো মানুষটা হাই অল্টিটিউড ওয়ারফেয়ার থেকে জঙ্গল কমব্যাটের যার সমান ঈশ্বরীয় দক্ষতা। খালি হাতে যে একাই 10-12টা সশস্ত্র লোকের মহড়া নিতে পারে, ক্লোজ কোয়ার্টার কমব্যাট টেকনিক ক্রাফ মাগাতে যার তুল্য কমান্ডো গোটা ইউরোপে নেই, খালি হাতে শত্রু খুন করাটা যার বিশেষ স্পেশালিটি, কম করে গোটা 20 ওপর জঙ্গিহানা সামলানোতে নেতৃত্ব দিয়েছে যে লোকটা, সেই লোকটাই তিয়াগো শুধু সত্যি হবার খবরে পাগলের মতন করতে থাকে। কঠিন নাস্তিক লোকটা চার্চে মোমবাতি জ্বালাতে দৌড়োয় তিয়াগোর সামান্য জ্বর হবে। এসব আরো করে সিসিলিয়া মারা যাবার পর। সিসিলিয়া তিয়াগোর মা। আজ 100টা তিয়াগোকে বাঁচাতে হবে। চোয়ালটা শক্ত হয়ে আসে মার্টিনোর। দ্রুত মাস ইন্টারকমটা তুলে নেন হাতে। এমার্জেন্সি কল রেঞ্জার্স, রেটিং X, only 10 minutes to respond. একটি শিশুদের স্কুল দখল করা হয়েছে। প্রায় 100টি শিশু বন্দী। 6 militants to neutralized. Not a single kid to get harm. Need 12 volunteers. আলিয়াবাদ স্কুল। এখান থেকে দক্ষিণ পূর্ব দিকে 1.5 কিলোমিটার ডাউনটাউন। Get armed to the teeth. Let's move first. 12 জন ঠান্ডা মাথার খুনের রেঞ্জার্স নিয়ে খ্যাপা প্যান্থারের মতোই ছুটে চললেন কর্নেল মার্টিনো ফাজ। 1560 অগস্ট, গোয়া। সন্ধ্যের অন্ধকারে লোকগুলো চুপচাপ মশাল জ্বালিয়ে হেঁটে আসছিল। ঠান্ডা বাদলা হাওয়ায় বেঁকে যাচ্ছিল আগুন, উড়ে যাচ্ছিল মশালের কালো ধোঁয়া। জঙ্গল পেরিয়ে মাঠের পাশ দিয়ে হেঁটে যাওয়া দলটিতে আছে 10-12 জন বিদেশি সৈন্য। সামনে 2 জন দেশীয় পথপ্রদর্শক। 2 জন বিদেশি ঘোড়ায় চড়ে পাশাপাশি যাচ্ছিলেন। তাদের সাজ পোশাক আর কঠিন চোয়ালে স্পষ্ট যে এই 2 জনই অত্যন্ত উচ্চপদস্থ রাজকর্মচারী। ছোট দলটি যতদূর সম্ভব কম আওয়াজ করে হেঁটে যাচ্ছিল। কারো মুখে কোনো কথা নেই, পথঘাটও জনহীন। শুধু ঘোড়ায় বসা দীর্ঘকাল রাজকর্মচারীটি একবার জিজ্ঞেস করলেন চাপা গলায়, আর কত দূর? আকাশে মেঘ করেছে, বৃষ্টি এলো বলে। বেশি দূর নয় সিনিয়র, এক বিদেশি সম্ভ্রম ভরা গলায় উত্তর দেয়। এই মাঠটা পেরিয়েই সেই মন্দির। একটু পরে একটি মন্দিরের সামনে এসে দাঁড়ালো ক্ষুদ্র দলটি। মশাল উঁচু করে তুলে ধরল কয়েকজন। ধীরে ধীরে মেঘ কালো অন্ধকারের প্রেক্ষাপটে জমাটবদ্ধ এক পাথুরে অন্ধ পাহাড়ের মতোই শতাব্দী প্রাচীন সেই মন্দিরটি অবয়ব ফুটে উঠল।
দুজন বিদেশি সিপাহী এসে ঘোড়া দুটির লাগাম ধরতে ঘোড়া থেকে নেমে আসেন দুই রাজপুরুষ। দুজনেই আকাশের দিকে তাকান। ঘন কালো মেঘে ছেয়ে আছে আকাশ, স্তব্ধ অশনি সংকেত ব্যাপ্ত এই চরাচরে। ঠান্ডা হাওয়ার ঝাপটা মুখে এসে লাগছে। মাথার টুপি উড়ে যাচ্ছিল, সেটাকে ধরে আবার মাথায় বসিয়ে নিয়ে দীর্ঘকায় রাজপুরুষটি আঙুলে ইঙ্গিতে দেশীয় দুজনকে আদেশ দেন মন্দিরে উঠতে। চকিতে পা জড়িয়ে শুয়ে পড়ে দুজনেই। গরিবকে মাফ করুন হুজুর, মেরে ফেলুন, কেটে ফেলুন, কিন্তু দয়া করে এই মহা জাগ্রত রুদ্র বেতাল মন্দিরের দরজা খোলাবেন না আমাদের দিয়ে। প্রধান পুরোহিত ছাড়া দিনের বেলাতেই কেউ এর দরজা খোলে না, আর আমরা রাতের বেলা দেবতার ঘুম নষ্ট করে অভিশাপ ডেকে আনবো নাকি? আমাদের 14 পুরুষ নরকে যাবে হুজুর, আমাদের রেহাই দিন হুজুর। রাস্তা দেখাতে বলেছিলেন, রাস্তা দেখিয়ে দিয়েছি, এখন। আচমকা একটা জুতো ঠোক্কর এসে প্রথম দেশীয় লোকটির মুখে সপাটে আছড়ে পড়ে। যন্ত্রণায় কোকিয়ে ওঠে সে। অন্য লোকটি ভয়ে জড়সড় হয়ে যায়। কঠিন মুখে থুতু ছিটিয়ে আদেশ দেন দীর্ঘাকায় রাজপুরুষটি, শয়তান হিন্দু, এইসব খেলা আমাদের সঙ্গে খেলিস না। অনেক দেখেছি তোদের, নোংরা অবিশ্বাসী নর্দমার কীট তোরা। তোদের এইসব পুতুলগুলো নোংরা, আর বেজন্মার বাচ্চা তোরাও নরকের এই পুতুলগুলোকে পুজো করে চলেছিস। ভিখিরি শয়তানের দল, ওঠ মন্দিরে, ওঠ, দরজা খোল। ওরে কে আছিস? বেয়নেটটা এই অপবিত্র পশুটার গলায় ধরত, বিন্দুমাত্র বেচাল দেখলে গলাটা ফালা করে দিবি। অঙ্গবস্ত্রে মুখে রক্তটা মুছে ধীরে ধীরে উঠে দাঁড়ায় সেই দেশীয় লোকটি। একবার চোখ তুলে তাকায় দীর্ঘকায় রাজপুরুষটির দিকে। অন্ধকারের মধ্যে চোখ দুটো ধক করে জ্বলে উঠে নিভে যায়। তারপর মাথা নিচু করে পা বাড়ায় মন্দিরের সিঁড়ির দিকে। দ্বিতীয় দেশী লোকটিও তার পিছনে পিছনে যেতে থাকে, পিছনে পিছনে বাকিরা। ধীরে ধীরে মন্দিরে পাথরের সিঁড়িতে পা রাখে প্রথম লোকটি। সঙ্গে সঙ্গে শোঁ শোঁ করে বাদুলে হাওয়ার দাপট বেড়ে ওঠে। মাঠের মধ্যে একটা ছোট হাওয়ার ঘূর্ণি কাঠকুটো ধুলো মিশিয়ে ঘুরতে থাকে। অন্ধকারেই তার মধ্যে একটা শূন্য হাহাকারের ডাক মিশে গেল কি? দেশীয় দুজন যেন একটু কেঁপে ওঠে সেই আওয়াজে। তবু ধীরে ধীরে চাতালে ওঠে ওরা। চওড়া পাথুরে চাতাল পেরিয়ে যায় ভারী পা দুটো টেনে টেনে। পেছনে বিদেশি হানাদারদের দল আর সেই রাজপুরুষ দুজন। কয়েক পা হাঁটা, তারপর কাঠের সেই ভারী দরজা। দরজায় কোনো আগল নেই, এমনকি বন্ধ করার কোনো ব্যবস্থাও নেই, কারণ অন্ধকারে চুপিসারে রুদ্র বেতালের মন্দিরের চাতালে ওঠার বা দরজা খোলার দুঃসাহস শুধু আমোনা গাঁ কেন, গোটা বিচলিম তালুকা, এমনকি সমগ্র দক্ষিণ কঙ্কনে কারও নেই। হিন্দু ধর্মে বহু দেবদেবীর পূজা হয়, কিন্তু সমগ্র ভারতে বেতাল শুধুমাত্র এইখানেই পূজিত হন রুদ্র বেতাল রূপে, দেবাদিব্যের শিবের অনুচর হিসেবে। একমাত্র মহাতন্ত্রধারক অঘরী দীক্ষিত বেতাল সিদ্ধ প্রধান পুরোহিত ছাড়া এই মন্দিরের দরজা কেউ খোলে না। প্রধান পুরোহিতের অনুমতি ছাড়া কেউ চাতালে ওঠে না, পূজার্চনাও করতে আসে না। এই বেতাল মহাভয়ঙ্কর, মহাক্রোধী, স্বয়ং মহাকাল পূজার্চনার তিলমাত্র ত্রুটিতে মহা অনর্থ উপস্থিত হয়। ধীরে ধীরে মানুষের হাতের ধাক্কায় খুলে যায় সেই প্রাচীন কাঠের বিশাল দরজা। সঙ্গে সঙ্গে তুমুল বজ্রপাত হয়ে কাছপিঠে কোথাও। সকলে সচকিত হয়ে ওঠে। বৃষ্টির বড় বড় ফোঁটা ধেয়ে আসে চারিদিক জুড়ে। কাঁপা কাঁপা পায়ে ভেতরে প্রবেশ করে দেশীয় দুইজন। প্রায় তৎক্ষণাৎ হড়মুড় করে ভেতরে ঢোকে বাকিরা। ঢুকেই দরজা কপাট বন্ধ করে দেয় কেউ। মশালগুলো তুলে ধরো, কড়া গলায় আদেশ দেন দীর্ঘদেহী রাজপুরুষটি। এই গর্ব গিয়ে কোনো জানলা নেই,
তাই ফুল, তেল, অগুরু, সিঁদুর আর রক্তচন্দনের চাপা গন্ধে ভরে আছে ভেতরটা। চারদিকে নিকষ কালো দেওয়াল, যেন খেয়ে ফেলবে অনধিকার প্রবেশকারীদের। আর সবকিছু ভেদ করে ওপাশের দেয়ালে বিশাল একটা অবয়ব, রুদ্র বেতাল মূর্তি। আস্তে আস্তে মশালগুলো ওপরে ওঠে, কাপা কাপা হাতে কয়েক জোড়া বেয়োনেটো। বেতাল মূর্তি প্রকটিত হয়। মুহূর্তে দেশীয় দুইজন সাষ্টাঙ্গে প্রণিপাত হয় মূর্তির সামনে। উচ্চ স্তরে স্তবমূত্র আওড়াতে থাকে। লাল রঙের মেটে সিঁদুর, যজ্ঞভস্যের কালি আর এরণ্ড তেল মাখানো ভয়াবহ সেই মূর্তির সামনে বিদেশিরাও একটু ঘাবড়ে যায় প্রথমে। সবাই বুকে হাত দিয়ে ক্রস চিহ্ন আঁকে। দীর্ঘদেহী রাজপুরুষটি অস্ফুটে বলে ওঠে, মাই গড, কি ভয়ানক দেখতে এদের দেবতা! নরক থেকে উঠে এসেছে মনে হয়। কি বলেন, মনসেইনর রেভারেন্ডো? অপেক্ষাকৃত খর্বাকার দ্বিতীয় রাজপুরুষটি এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টি মেলে মূর্তিটাকে দেখছিলেন। ভয়াবহই বটে। বেলে পাথরের তৈরি মূর্তি, ফুট 10 মতন লম্বা। চোখের দিকে তাকালে ভয় করে। পাথরের চোখে এত ক্রূরতা আর ভয়াবহতা ফুটিয়ে তোলা যায় কে জানত। ওস্তাদ স্কাল্পচার মানতেই হবে। তার উপর অস্বাভাবিক বড় কান দুটি, তাতে আরো ভীতিজনক দেখায় মূর্তিটাকে। তবে যেটা আশ্চর্যজনক লাগলো ওর কাছে সেটা হলো দাড়ি। গত কয়েক বছরে অনেক জায়গায় অনেক হিন্দু মূর্তি দেখেছেন উনি, কিন্তু কোনো মূর্তিটি দাড়ি ছিল না। এখানে আছে। মূর্তির ডান হাতে একটা পাথরের দণ্ড বা স্টিক, বাঁ হাতটা কিছু নেবার ভঙ্গিতে এগোনো মুঠি করা। দুটি পায়ে বেয়ে দুটি সাপ উঠেছে। তবে মূর্তির সবচেয়ে কদর্য অংশ হচ্ছে দীর্ঘ অনাবৃত লিঙ্গটি। বিরক্তিতে ও বিবমিষায় গা গুলিয়ে ওঠে। হোলি জিসাস মনে মনে বিড়বিড় করেন উনি। এসব ফিলদি আকলি ডেমনদের পুজো করে এই নোংরা লোকগুলো, এ তো সাক্ষাৎ শয়তানের প্রতিমূর্তি। বিড়বিড় করতে করতে বুকে ক্রস আঁকেন তিনি স্বয়ং উপস্থিত থাকতে এই ইন্ডিয়ান পিশাচগুলো এইভাবে জাহান্নামের রাস্তায় এগিয়ে যাবে? এসব নিচু, অপরিষ্কৃত, অবিশ্বাসী ইন্ডিয়ানদের উদ্ধার করে প্রভু যিশুর রাস্তায় নিয়ে আসার জন্যই তো ওরা এই গড ফরসেকেন ল্যান্ডে এসেছেন। বিপদগামীদের উদ্ধার করাই তো একজন ক্রাইস্টের সেবকের জীবনের চরমতম ব্রত। তাই তো কষ্ট করে পোপ পঞ্চম নিকোলাসে প্যাপাল বুল রোমানাস হাতে নিয়ে সম্রাট তৃতীয় জনের আদেশ শিরোধার্য করে প্রভু যিশুর প্রেমের পথে সবাইকে টেনে নিতেই ওর আগমন এই গোয়াতে। তার রাস্তায় যদি কেউ বিন্দুমাত্র বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাকে বা তাদের সমূলে উচ্ছেদ করতে উনি বদ্ধপরিকর। এই বিষয়ে উনি বজ্রাদপি কঠোর। অনিচ্ছুক পতিত লোকজনকে উদ্ধার করে প্রেমে প্রভু যিশুর পথে আনতে গেলে একটু রক্তপাত তো হবেই। স্থানীয় সমস্ত শয়তান পুতুলদের পুজো বন্ধ না করলে প্রভু যিশুর বার্তা প্রচার করা বড় কঠিন হয়ে পড়েছে। তার উপর আবার পুতুল পুজো থেকে মন না সরালে ক্রুশ পুজোতে মন দেবে কি করে এরা? সম্রাট বা পোপ কি তা সইবেন? পর্তুগালের রাজদরবার ছেড়ে আসার সময় দরবার রাজনীতির গতি প্রকৃতি ওর নজর এড়ায়নি। সম্রাট তৃতীয় জনের বয়স হয়েছে। এরপর অঘটন কিছু না ঘটলে সম্রাট হবেন সেবেস্টিয়ান। অবশ্য বকলমের রাজত্ব থাকবে রানী ক্যাথরিনের হাতেই, সে নিয়ে সন্দেহ থাকার কথা নয়। ইনি আবার জেসুইটদের একনিষ্ঠ সেবক, মানে চলবেন তাদের কথাতেই। মনে মনে একটা বাজে গালি দেন মহিলার উদ্দেশ্যে। বুড়ি যেমন গোড়া তেমনই বোকা। সে যাই হোক, মালিক বা মালকিন বোকা হলে সবারই সুবিধা। কিন্তু পর্তুগালের রাজদণ্ডটির নিচে
পাকাপাকিভাবে মাথা গুঁজতে গেলে কিছু একটা তো করে দেখাতে হয়। এখন এই বাজারে পড়ে থাকা দুটি মাত্র কাজ, এক নতুন দেশ জয়, যা খুবই পরিশ্রম সাধ্য কাজ। ইনি আবার তলোয়ার কেন, চামচ ছাড়া কিছুই নাড়াতে জানেন না। সেক্ষেত্রে তদ্ভাবে দ্বিতীয় পন্থা, বিজিত নতুন দেশে খ্রিস্ট ধর্ম প্রসারণ। আর কি, তলোয়ার আর খ্রিস্ট ধর্ম এছাড়া সম্প্রসারণ করার মতন ইউরোপে আছেটাই বাকি এখন। উনি অবশ্য এদেশে এসেছেন বিশেষ কাজে, পোপের আদেশে। সে আদেশের বিন্দুবসর্গ পোপ ছাড়া আর কেউ জানে না, সম্রাট অবধি না। আজ থেকে 10 বছর আগে স্বয়ং পোপ ওকে বিশেষ আদেশ বলে ডেকে পাঠান। এক বিষণ্ণ বর্ষণ ক্লান্ত বিকেলে সেই সংক্ষিপ্ত আলাপ এখনো মনে আছে ওর। ভ্যাটিকানের এক রুদ্ধ কক্ষে এক সান্ধ্য আলাপে আসরে মিলিত হয়েছিল দুজনে। টেবিলের উপর খোলা ছিল একটি শতাব্দী প্রাচীন বৃহৎ বই। আকারে ইঙ্গিতে অনুমান করেছিলেন তিনি, ভ্যাটিকানের সবচেয়ে সুরক্ষিত ভল্ট থেকে তুলে আনা এই বইটি, যে ভল্টে একমাত্র স্বয়ং পোপ ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই। উৎকৃষ্ট বেলজিয়ান সুরাপানের পর পোপ চতুর্থ পায়াস একটি বিশেষ কাজের ভাত তাকে দিয়েছিলেন বইটির রেফারেন্স দিয়ে। কাজটা আর কিছুই না, পশ্চিম ইন্ডিয়াতে যেখানে রাস্তা সবে উন্মুক্ত হয়েছে সেখানকার একটি বিশেষ স্থানে নাকি একটি অতি প্রাকৃতিক আদি দৈবিক মহাশক্তির আধার আছে, সেটি তুলে এনে পোপের হাতে সমর্পণ করতে হবে। এই পোপ না হোক পরের পোপ, এইটাই আদেশ, এবং সম্রাট তৃতীয় জন যেন এর বিন্দুমাত্র আঁচ না পান। এ আদেশ অমান্য করবার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই অবশ্য ওর ছিল না। কারণটা বক্তব্যের আসল জায়গাটা তিনি ঠিকই বুঝেছেন। এই পোপ না হোক পরে পোপ মানে ইচ্ছেটা পোপ চতুর্থ পায়াসের ব্যক্তিগত নয়, সমগ্র খ্রিস্টান ধর্মজগতে, এবং পরিকল্পনাটি আজকের নয়, বেশ অনেক দিনের। এ কাজে অনেক সাহস করেই হাত দিতে হয়, এবং শেষমেশ এই পোপই দিয়েছেন। তার অবশ্য কারণ আছে। ইনি অতি প্রতাপশালী লোক, শুধু পোপই নন, ইতালি মহা ক্ষমতাধর মেদিচি পরিবারের সন্তানও বটে। তা এই মহাশক্তিধর ব্ল্যাক ম্যাজিক আর্টিকেলটির খোঁজ হিজ হোলিনেস পোপ পেলেন কি করে, এ প্রশ্নও করেছিলেন তিনি। জবাবে পোপ মৃদু হেসে সামনে খোলা বইটির প্রতি ইঙ্গিত করেছিলেন। কি বই, কার লেখা, কি বৃত্তান্ত, এই নিয়ে আর কৌতূহল দেখাননি তিনি। পোপের মৃদু অনুরোধ খ্রিস্টীয় অনুশাসনে যে কোনো সৈনিকের কাছে কালান্তক আদেশের সমান। তিনিও আর প্রশ্ন করেননি। 100 বছরের আগে জারি করা পোপ পঞ্চম নিকোলাসের আদিষ্ট প্যাপাল বুল রোম্যান্স পন্টিফে বা পোপের বিশেষ আদেশ নিয়ে সোজা এখানে এসে ঘাঁটি গেড়েছে। ইতিমধ্যে পদোন্নতিও ঘটেছে। গোয়াতে পর্তুগিজ রাজত্ব স্থাপন করার ব্যাপারে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য পর্তুগালের রাজদরবারে বিপুল প্রতিপত্তি জুটেছে তার, কিন্তু পোপের আদেশ ভোলেননি। তাই প্রথম সুযোগেই ইনি এখানে। তারপর তন্ন তন্ন করে খুঁজে লক্ষণ মিলিয়ে অজস্র উপকথা আর জনশ্রুতি শুনে আজ যখন তিনি সেই বহু আকাঙ্ক্ষিত স্থানে এসে উপস্থিত, তখন দেখছেন যে যার জন্য এত প্রাণপাত সেই জিনিসটি ফুরুত। মূর্তির পাদদেশে একটি ছোট চৌকো পীঠস্থান মতো আছে, তার উপরেই এই পাথরের মূর্তিটি। হিসেব মতো তারই মধ্যে বিশেষ প্রকৌশলে লুকোনো থাকার কথা সেই পোপের আদিষ্ট মহাশক্তিধর জিনিসটি। উনি প্রস্তুত হয়ে এসেছিলেন দরকার পড়লে পীঠস্থানটি খুঁড়ে দেখবেন বলে। এখন বোঝাই যাচ্ছে যে তার আর দরকার নেই, কারণ চৌকোনা পীঠস্থানটির সামনে একটি ছোট্ট চৌকো গহ্বর খালি। বোঝাই যাচ্ছে যে ওখানে বহু যত্নে কিছু লুকিয়ে রাখা ছিল, হয়তো বহু প্রাচীনকাল থেকে, এবং এখন আর নেই। চোয়াল শক্ত হয়ে ওঠে মনসেইনর রেফারেন্ডোর।
চোখ দুটো একটু সরু হয়েই স্বাভাবিক হয়ে যায়। এই জিনিসের খোঁজ একজনের পক্ষেই জানা সম্ভব। সেই সরিয়েছে জিনিসটা। একটা শীতল ক্রোধ ওর মেরুদণ্ড বেয়ে মাথায় উঠতে থাকে। এই মন্দিরের প্রধান পুরোহিত কোথায়? তাকে আমার চাই, এক্ষুনি, যে করে হোক। সেই পাথরের মন্দিরের মধ্যে গম গম করতে থাকে ওর সব। দীর্ঘদিন রাজপুরুষটি একটু সন্ত্রস্ত ভঙ্গিতে এগিয়ে আসেন। একটা ছোট অসুবিধা হয়েছে মনসেইনর। আমি আদেশ দিয়েছিলাম প্রধান পুরোহিত আর তার পরিবারকে বন্দী করতে। দুর্ভাগ্যজনকভাবে প্রধান পুরোহিত কোনোভাবে টের পেয়ে পালায়। আমরা অবশ্য তার স্ত্রী আর ছেলেকে আটক করেছি। ফোর্ট অ্যাঞ্জেদিভেতে বেঁধে রেখেছি দুজনকে। দুজনের ওপরই ইন্টারোগেশন চলছে। একটু দম নেন তিনি। আর অলরেডি এক প্ল্যাটুন সোলজার পাঠিয়েছি লোকটাকে ধরে আনতে। সৌভাগ্যক্রমে আমরা জানতে পেরেছি লোকটা কৌটালিম যাচ্ছে। আশা করছি আজ রাতের মধ্যেই লোকটাকে ধরে কাল সকালে আপনার সামনে হাজির করতে পারবো, রেভারেন্ডো। ভ্রুকুটি কুটির চোখে খর্বাকার লোকটি পিছন ফিরে তাকান। আপনি কি করে এত নিশ্চিত হচ্ছেন, সেইনর? দীর্ঘদিন রাজপুরুষটি ধূর্ত হাসি এসে বলেন, আমরা জানতে পেরেছি যে লোকটা নিজের ছেলেকে পাগলের মতন ভালোবাসে। আজ না হয় কাল ওকে ফিরতেই হতো, মনসেইনর। আচ্ছা, খুব ভালোবাসে? একটা নিষ্ঠুর ক্রূর হাসি খেলে যায় সেই প্রতাপশালী রাজপুরুষটির মুখে। কাল বিকেলে তিনজনকেই বেঁধে আনবে এই মন্দিরের সামনে। পুট দেম টু ডেথ বাই ফায়ার। এক্সিকিউশনের আদেশ কাল সকালেই আমার কাছ থেকে নিয়ে নেবেন, সেইনর। বলে মন্দির থেকে বেরিয়ে যেতে যেতে একটু থামেন তিনি। মেক শিওর দ্যাট he sees his son dying. Also make it sure that the entire village is present during that time. আমাদের একটা কড়া উদাহরণ রাখতে হবে, লোকে যেন বোঝে মহান করুণাময় যিশুর পথে না চলার শাস্তি কি। বলে একটু থামেন তিনি। তারপর যোগ করেন, the need to pay a price, a very heavy price, by blood and death. এই বলে বৃষ্টির মধ্যে ঘোড়ায় চলে থাকেন মনসেইনর রেভারেন্ডো, গোয়ার ভাইকার জেনারেল মিগুয়েল ভাজ। 2016 জুলাই, আফগানিস্তান। স্কুলটা একটা উপত্যকার গা ঘেঁষে। স্কুলের পিছনের চাতাল থেকে ঠিক 12 ফুট দূর থেকে পাহাড়ের খাদ শুরু। সেদিকে যাতে বাচ্চারা চলে না যায় তার জন্য স্কুল বিল্ডিং এর দুপাশ দিয়ে বেশ কিছুটা দূর অব্দি লম্বা চলে গেছে কাঁটাতারের ফেন্সিং। উপত্যকার ওপারে হিন্দুকুশ রেঞ্জে অপার্থিব নয়বিরাম দৃশ্য। অতি দূর অব্দি ঢেউ খেলে গেছে পাহাড়ের সারি। মাথায় মাঝে মাঝে মেখে দেয় আনাগোনা। কিন্তু আজ এই অপার্থিব দৃশ্য দেখার সময় কারো নেই। একটা নিঃসীম বিভৎসতার আশঙ্কা যেন কালো ডানা মেলে নেমে আসতে চাইছে পুরো এলাকাটা জুড়ে। স্কুলের সামনের দিকে অনেকটা জায়গা জুড়ে দীর্ঘ উপবৃত্তাকার এলাকা কর্ডন করে রেখেছে আফগান ন্যাশনাল পুলিশ। খবর পেয়ে আফগান আর্মি 209th কর্পস এসে উপস্থিত। বড় বড় পুলিশ ভ্যান আর জিপ, আফগান আর্মি কমব্যাট ভেহিকল, সার্চ লাইটের আলো, স্থানীয় কিছু সংবাদদাতা সংস্থার ভ্যান, এর পিছনে বুক চাপড়ানো আফগান মায়েদের দল, আর হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তাদের সামলে রাখা আফগান বাবাদের ভিড়। রঙ্গ দেখতে আসা ইতর জনগণ, সব মিলিয়ে নরক গুলজার হয়ে রয়েছে জায়গাটা। খবর পেয়ে CNN আর BCC স্থানীয় সংবাদদাতারা বিশাল বিশাল ছাতাওয়ালা ভ্যান নিয়ে এসে হাজির।
আস্তে আস্তে ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়াতে ছড়িয়ে যাচ্ছে এই সর্বনাশা খবর। আতঙ্কে ঘেন্নায় শিউরে উঠে নিঃশ্বাস বন্ধ করে পৃথিবী অপেক্ষা করছে আর একটা নৃশংস গণশিশু হত্যার জন্য। বেসলান আর পেশোয়ারের পর আর একটা। পুলিশ আর আর্মির সঙ্গে জঙ্গিদের প্রাথমিক আলোচনা ব্যর্থ। তার প্রধান কারণ, জঙ্গিরা নির্দিষ্ট করে কিছু চায় না। তারা শুধু দেখাতে চায় আল্লাহর সৈনিকরা কতটা অকুতোভর, পৃথিবীতে শরিয়ত কায়েম করার জন্য তারা কত বৃহৎ আত্মত্যাগের নজির রাখতে পারে। স্থানীয় জিরগার এক বৃদ্ধ প্রধানকে ডেকে আনা হয়েছে কথাবার্তা চালিয়ে যাবার জন্য। তিনি পুলিশের মাইকে জঙ্গিদের কাছে উচ্চস্বরে আবেদন জানাচ্ছেন শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণের জন্য। ইসলামের নরহত্যার বিরুদ্ধে বিভিন্ন সূরা আর আয়াত পেশ করছেন। নাবালক শিশুদের প্রাণের জন্য দোহাই পাচ্ছেন। নিজেকে জিম্মি রাখবার প্রস্তাব দিচ্ছেন। বলছেন দরকার হলে তাকে ছিঁড়ে 1000 টুকরো করুক জঙ্গিরা, কিন্তু শিশুদের যেন কিছু না হয়। উত্তরে মাঝে মাঝেই শুধু বুলেট ছুটে এলে তৎক্ষণাৎ লোকজন নিচু হয়ে প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ছে। কিছুক্ষণ পরে পরে সেই একই নাটক। জিরগার বৃদ্ধ প্রধান হাউ হাউ করে কাঁদছেন আর শিশুদের জীবনে ভিক্ষা চাইছেন। পুলিশের কাজ আরো শক্ত হয়ে উঠছে বাবাদের জন্য। জোয়ান আফগান রক্ত, জীবন মৃত্যু পায়ে ভিত্তুর সমান। সবারই দাবি দুটো বন্দুক দিলে তারাই এই শয়তানগুলোকে নিকেশ করে আসতে পারে। হায় রে বাবাদের মন। ঘন ঘন ঘড়ি দেখছিলেন দোহাম ব্রিডম্যান, অর্থাৎ লেফটেন্যান্ট শের আব্দুল বারি করিম। অনেকক্ষণ হলো খবর পাঠানো হয়েছে ল্যামেগোতে জার্মানদের মাধ্যমে, কোনো সাড়া শব্দ নেই কেন? এমন সময় ওর জিপ থেকে নিজস্ব স্বর বাজ অর্থাৎ প্রাইভেট সার্জেন্ট দিলবার নজারি ওয়াকি টকিটা নিয়ে দৌড়ে এলো। সেটাকে কানে চেপে দূরে সরে যান কুশলী ও দ্রুত লেফটেন্যান্ট। বলফ প্রদেশের 209th কপসের প্রধান আব্দুল করিমি। খানিকক্ষণ পরে মুখে একটা হালকা স্বস্তির ভাব ফুটে উঠল তার। ওভার অ্যান্ড আউট বলে সিগন্যাল কেটে দিলেন। এইবার পাল্টা লড়াই শুরু। দ্রুত উনি আর্মি ও পুলিশের কাছে এগিয়ে আসেন, বলেন সামনের দিকটায় আরো অ্যাক্টিভিটি বাড়াতে। নেগোসিয়েশন চালিয়ে যেতে বলেন আরো জোরদার। ইতিমধ্যে মাজারি শরীফ আর কুন্দুজে 2 সম্মানীয় বৃদ্ধ উলেমারা এসে হাজির। তাদেরও হাতে মাইক দিয়ে আরো কিছু সার্চ লাইট জ্বেলে দেওয়া হলো। ইতিমধ্যে বেশ অন্ধকার হয়ে এসেছে জায়গাটা। স্কুলের সামনের দিকেই ওদের টেনে আনতে হবে, যাতে পেছন দিকটা ফাঁকা থাকে। এদিকে স্কুলের পিছন দিকে উপত্যকার পাহাড়ের গা ঘেঁষে স্পেশাল হার্নেস বেঁধে টিকটিকির ক্ষিপ্রতায় পাশাপাশি সরে সরে স্কুলের পিছন দিকে পাহাড়ের গায়ে জড়ো হচ্ছে 13 জন রেঞ্জার্স, যারা প্রত্যেকে ইউএস কলোরাডোর ফোর্ট কার্সন স্পেশাল ফোর্সেস মাউন্টেন অপারেশনস স্কুল থেকে বিশেষ ট্রেনিং প্রাপ্ত। চৌকো শক্ত চেয়াল, ভাবলেশীন মুখ, প্রত্যেকের পিঠে ঝুলছে 25 কিলোর অপারেশন লোড। প্রত্যেকের কাছে আছে হেকলার অ্যান্ড কোখের 2টো করে হ্যান্ডগান, একটা করে উজি সাবমেশিন। মেইন কমব্যাট ইনস্ট্রুমেন্ট যদিও 6 এসজিও 543 অ্যাসল্ট রাইফেল। এই সবকটাতেই অটোমেটিক সাইলেন্সার লাগানো, পর্যাপ্ত অ্যামুনিশন পিঠে ও টাইট ব্ল্যাক ইউনিফর্মে বিভিন্ন খাঁজে। আর প্রত্যেকের 2 হাঁটুর কাছে লুকিয়ে আছে 2টি করে গ্লকা B1 ওয়ার নাইফ। শুধু এই ওয়ার নাইফ দিয়ে এই 13 জন রেঞ্জার্স হ্যান্ড টু হ্যান্ড ক্লোজ লড়াইতে কমসে কম 50 থেকে 70 জনের মহড়া নিতে পারে। সারা মুখ কালো কাপড়ে জড়ানো, শুধু চোখ আর নাক ছাড়া। সবাই কাছাকাছি পৌঁছতে মার্টিনো থুদনির কাছে নেমে আসা সরু স্যাটকমের নেভিগেশনে আদেশ দিলেন, মুভ আপ। পাহাড়ে গা ঘেঁষে যেন 13টা মাকড়সাই উঠে এলো স্কুলের পিছনে ছোট্ট চাতালটায়। 1560 অগস্ট, গোয়া।
ছোট নৌকাটা ঘাটে এসে থামতে একটা মৃদু ধাক্কায় উঠে পড়লেন ত্রিলোচন। নৌকা থেকে লাফিয়ে হাঁটু জলে নেমে একটা গাছের শিকড়ের সঙ্গে বাঁধে বিঘ্ননাশ। একটা তক্তা এনে পেতে দেয় নৌকা থেকে ঘাট অবধি, যাতে ঠাকুর নির্বিঘ্নে নেমে আসতে পারেন। ঈষৎ স্খলিত পায়ে সেই তক্তা বেয়ে নেমে আসেন ত্রিলোচন খেম কল্যাণী। কোমরে হাত দিয়ে দেখে নেন জিনিসটা ঠিকঠাক আছে কিনা, তারপর আশীর্বাদ করেন বিঘ্ননাশকে। মাথা নিচু করে সেই আশীর্বাদ নেয় হতভাগ্য ছেলেটি, আর তারপর ফুঁপিয়ে ওঠে, এই শয়তানগুলোর হাত থেকে কি আমাদের মুক্তি নেই জেঠ ঠাকুর? প্রশ্নটা তীরের মতন বুকে এসে বেঁধে ত্রিলোচনে। এই বিঘ্ননাশ গায়ত্রী ডেকে ছোটবেলা থেকেই দেখছেন উনি। বিঘ্ননাশের বাবা দার্শিক ছিলেন ত্রিলোচনের বিশেষ প্রিয় পাত্র। তার সামনেই হেসে খেলে বড় হলো ছেলে। বিয়ে করল পাশের পালিগাঁওয়ের বাদন্য মালসের মেয়ে জ্যোতিকে। আহা, জোড়ায় জোড়ায় যেদিন দুজনে এসেছিল রুদ্র বেতাল মন্দিরে, প্রাণ ভরে ওদের আশীর্বাদ করেছিলেন তিনি। কিন্তু তার বছর 10 পরে ভিনদেশি জবনদের উৎপাত যখন আশ্রয় পড়ল এই গোয়াপুরী সহ সমগ্র কোঙ্কণ অঞ্চলে, তার প্রথম ঝটকাটা যাদের ওপর দিয়ে গেল তাদের একজন এই গায়তন্ডে পরিবার। বিঘ্ননাশ সৈনিক পুরুষ, আদিল শাহী সেনাদলে ছিল, তার উপর তার রক্ত কিঞ্চিত বেশি গরম। বাজারে এক জবন সৈনিকের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হওয়াতে একদিন তারা দল বেঁধে বিঘ্ননাশকে ধরতে আসে। ছোকরা সেদিন কাজে অন্যত্র গেছিল। সেই জবন সৈনিকের দল বিঘ্ননাশকে না পেয়ে তার বাড়ি ঘরে আগুন দিয়ে দেয়। জোর করে ধরে নিয়ে যায় জ্যোতিকে। চিৎ পাবন ব্রাহ্মণের কুলবধূকে বিদেশি জবন সৈন্য প্রকাশ্য রাস্তায় অর্ধ উলঙ্গ করে চুল ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। খুব সম্ভবত এই দৃশ্য দেখেই দাসী আর তার বউ লজ্জায়, ঘেন্নায়, আতঙ্কে মারা যায়, বা হয়তো আত্মহত্যাই করে, সঠিক বলা যায় না। তাদের মরদেহ দুটি সেই ঘরের সঙ্গে পুড়ে ছাই হয়ে যেতে অবশ্যই বেশি দেরি হয়নি। বিঘ্ননাশ ক্রোধে উন্মাদ হয়ে একটা খোলা তলোয়ার হাতে সেদিনই ছুটে যাচ্ছিল প্রতিশোধ নিতে। তাকে আটকান ত্রিলোচনী, নইলে বন্ধুপুত্রের সেদিনই ইহলীলা সাঙ্গ হতো। সেই থেকে গোয়াপুরী আরেক প্রান্তে সঙ্গোপনে এনে লুকিয়ে রেখেছেন ত্রিলোচন। এর কাজই হচ্ছে স্থানীয় তৃণমূল স্তরে ছেলেপুলেদের সংগঠিত করা এই বিদেশি শাসনের বিরুদ্ধে। ত্রিলোচনের সবচেয়ে বিশ্বস্ত লোকেদের মধ্যে প্রথমেই থাকবে এই অগ্নিবর্ষী যুবা। প্রিয় অনুচরের মাথায় হাত রাখেন ত্রিলোচন। নিজের হাতটাও সামান্য কেঁপে উঠল কি। ফিসফিস করে বলেন, দিন বদলাবে বিঘ্ননাশ, অত্যাচারী শাসন কখনো একটানা চলতে পারে না। স্বয়ং বেতাল মহারাজ সাক্ষী এই অনাচারে। তিনি সব দেখছেন, সব শুনছেন। তার দরবারে পাপের শাস্তি, ভয়াবহ মৃত্যু। তুমি তোমার কাজ চালিয়ে যাও বিঘ্ননাশ, আবার দেখা হবে। এই বলে ঘন অন্ধকারের মধ্যেই পা ফেললেন ত্রিলোচন খেম কল্যাণী। আর 2 ক্রোশ দূরেই কুশস্থলী। ঠিকঠাক হাঁটলে আর ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাওয়া উচিত। ভোরে আলো ফোটার আগে ভাগেই পৌঁছতে হবে। আর তারপর কাল ভৈরব মন্দিরে। না, অনেক কাজ বাকি। দ্রুত হাঁটা লাগান তিনি। বেশি দূর অবশ্যই যেতে হলো না। আধ ঘণ্টাটা হাঁটার পরেই রাস্তার পাশে ঘোড়ার খুঁড়ে আওয়াজ শুনে ঝোপের আড়ালে আঁধারে মিশে গিয়েছিলেন ত্রিলোচন। কিছুক্ষণ পরেই মশাল জ্বালিয়ে পুরো এলাকাটা খোঁজ করা শুরু করে দেয় এক কাতার জবন সৈন্য। ঝোপের আড়াল থেকে বলি পাঁঠার মতন কাঁপতে কাঁপতে ত্রিলোচনকে খুঁজে বার করতে তাদের কখনোই অসুবিধা হয় না। ত্রিলোচন সভয়ে দেখেন উনি একা নন, ধরা পড়েছে বিঘ্ননাশও। তার 2 হাত বেঁধে ঘোড়ার সঙ্গে হাঁটিয়ে আনা হয়েছে। বোঝা যাচ্ছে যে এই অল্প সময়ের মধ্যেই তার উপরে একটা ঝড় বয়ে গেছে। বাঁ চোখের নিচে কালশিটে, ঠোঁটের কষ বেয়ে রক্ত গড়াচ্ছে, চোখের সবকিছু গুলিয়ে যাওয়া উদ্ভ্রান্ত দৃষ্টি। রাতে অন্ধকারে ঝিল্লি মুখর সেই মধ্যরাত্রে
যেন এক আসন্ন অশুভ নাটকের মুখ্য চরিত্র হিসেবেই বৃত্তাকারে সাজানো সেই সৈন্যদলের মাঝে দাঁড় করানো হয় ত্রিলোচনকে। সৈন্যদলের অধিপতি লালমুখ বিশাল দেহী মানুষটি সামনে এসে ভাঙা ভাঙা কঙ্কনি ভাষায় জিজ্ঞেস করল, এই কারা নেংটি ইঁদুরের বাচ্চা, এই জন্তুটাকে চিনিস? সর্বজন শ্রদ্ধেয় বেতাল সিদ্ধ পুরুষ ত্রিলোচন খেমকল্যাণীকে সমগ্র কঙ্কনে কেউ এই ভাষায় সম্বোধন করতে পারে এ ওর স্বপ্নেরও অগোচর। আর চোখে তাকিয়ে দেখলেন নিচু হওয়া মাথাটা সামান্য উঁচু করে লাল চোখ মেলে এই জবন সেনাপতিকে দেখছে বিঘ্ননাশ। ঠোঁট থেকে রক্ত মেশা লালা গড়িয়ে পড়ল খানিকটা। ভয় পেলেন ত্রিলোচন, নিজের জন্যে না, বিঘ্ননাশের জন্যে। বড় মাথা গরম ছেলে, খণ্ড মুহূর্তে প্রলয় বাঁধিয়ে দিতে পারে, কিন্তু এখন মাথা ঠান্ডা রাখা দরকার, একদম ঠান্ডা রাখা দরকার। অকম্পিত স্বরে ত্রিলোচন বললেন, না, চিনি না। ভারী হাতের একটা থাপ্পড় এসে গালে পড়তেই চোখে অন্ধকার দেখলেন তিনি। হিংস্র সাপদের মতোই গর্জন ভেসে এল, একদম মিথ্যে কথা বলবি না নোংরা হিন্দু। এই জন্তুটা একটু আগে তোকে নৌকো করে পৌঁছে দেয়নি? অতি কষ্টে চোখ দুটো খুললেন ত্রিলোচন। রাগে অপমানে মাথাটা ঝাঁ ঝাঁ করছিল। শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে ক্রোধ সংবরণ করলেন তিনি। শান্তি, শান্তি, শান্তি 3 বার বিড়বিড় করলেন। তারপর মাথা তুলে তৃপ্ত অথচ মৃদু স্বরে বললেন, বৃথাই গায়ে হাত তুলছ বিদেশি, আমি একে চিনি না। আমি দরিদ্র ব্রাহ্মণ, অন্য গায়ে বেদ পাঠের আমন্ত্রণে যাচ্ছি। অন্যায় কাজ করা তোমাদের মানায় না, হিন্দুদের শাস্ত্রকর্মে বাধা দিও না। শব্দ করে ওর মুখে থুতু ছিটিয়ে দিল লোকটা। ঘেন্নায় কুঁকড়ে গেলেন উনি। শিব শিব উচ্চারণ করে শিউরে উঠলেন। তারপর চোখ খুলে সেই বিদেশি হানাকারদের কিছু বলার আগে চোখ গেল বিঘ্ননাশের দিকে, আর বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন তিনি। খ্যাপা বাঘের মতোই ফুলে উঠেছে বিঘ্ননাশ কায়দণ্ডে। ঘাটটা সামান্য উঁচু করে তীব্র লাল চোখ মেলে সে একবার এই বিদেশি সেনাধ্যক্ষকে দেখছে, আর একবার চারদিকে সৈন্য সমাবেশকে। আরেকবার ভয় পেলেন ত্রিলোচন। ছেলেটা উত্তেজনায় কিছু করে না বসে। আদিলশাহী সৈন্যদলে একটা ছোটখাটো দলের সর্দার ছিল বিঘ্ননাশ। চিৎপাবন ব্রাহ্মণ হলে কি হবে, সাহসী শক্তিতে আর দৈহিক ক্ষমতায় শ্রেষ্ঠতম ক্ষত্রিয় সে। দুর্জয় সাহস এই যুবকের বুকে, আর তলোয়ার চালানোর তো সে সাক্ষাৎ সিদ্ধ পুরুষ। এত কিছু খেয়াল করেনি সেই বিদেশি। এক টানে তলোয়ারটা খুলে তার ডগাটা ত্রিলোচনের বুকে চেপে ধরে। এক টানে ছিঁড়ে নেয় উত্তমাঙ্গের উত্তীয়টি। তারপর ব্যঙ্গে হাসি হাসতে হাসতে খেলার ছলেই সামান্য চালিয়ে দেয় তলোয়ারটা। ফিনকি দিয়ে সামান্য রক্ত বেরিয়ে আসে দক্ষিণ কঙ্কনের সর্বশ্রেষ্ঠ সর্বজনমান্য পণ্ডিত ত্রিলোচন খেমকল্যাণীর বুক থেকে। একটা অস্ফুট আত্মনাদী কি করে উঠলেন তিনি, আর সেটাই বোধহয় কাল হলো। ঘন গম্ভীর গলায় একটা ধমক ভেসে এলো পেছন থেকে, নোংরা বিদেশি কুর্তা দূরে সরে দাঁড়া। তোর সাহস হয় কি করে ওর অঙ্গ স্পর্শ করার? তোর কি জিজ্ঞাসা করার আছে আমাকে কর। সাহস থাকে তো হাত দুটো খুলে একটা তলোয়ার দে না, তোদের কুকুরের মতো লাথি মারতে মারতে কোপাতে কোপাতে দেশের বাইরে বার করে দিই। ধীরে সুস্থে সেদিকে ফেরে সেই বিশাল দেহী জবন সেনাপতি ব্যঙ্গের সুরে বলে, এই তো পোষা কুত্তার মুখে বুলি ফুটেছে দেখছি। পাশ থেকে আরো এক জবন সৈন্য একটা নোংরা ফুট কাটে। ভাঙা কঙ্কনিতেই, খুব তেজ দেখছি ছোকরা। তুই সেই হিন্দু জানোয়ারটা না, যার বউকে তুলে এনেছিলাম আর বাড়িঘর জ্বালিয়ে দিয়ে এসেছিলাম? তাই ভাবি কবুতরই বিছানায় এত চেল্লায় কেন? এমন জোয়ান কবুতরে জুড়িদার বলেই না। সহসা মহাকাল সর্পের মতোই ফনা তুলে দাঁড়ায় সেই মারাঠি যুবক। হিসহিস আওয়াজ করে বলে, হাত দুটো খুলে দে না রে বেজন্মার বাচ্চা, তোদের সিধে নরকের রাস্তাটা দেখিয়ে দিই। হারামজাদারা মেয়েদের আর নিষ্পাপ বৃদ্ধদের ওপরেই যত বীরত্ব দেখাতে পারিস দেখছি। কিসের দুধ খেয়ে বড় হয়েছিস রে নোংরা কীটের দল, তোদের মায়ের না জঙ্গলি শুয়োরদের?
হেলে দুলে ধীরে সুস্থে বিঘ্ননাশের দিকে হেঁটে যেতে যেতে একটা কুৎসিত হাসি ভেসে ওঠে সেনাধ্যক্ষের মুখে। সাব্বাস, এমনই তো চাই। যখন তোর বউকে বিছানায় শুয়ে ভোগ করছিলাম, সেও এরকমই তেজ দেখাচ্ছিল বটে। তবে কিনা সে মাগির গুমর ভাঙতে বেশ মজাই লেগেছিল। অবশ্য পুরো পল্টনে প্রসাদ হওয়ার পর বেশ্যামাগিটার অত তেজ ছিল না। শখানেকের ভোগ হওয়ার পরেই তো পটল তুলল শালি। আহা, এখন ভাবি অমন চাম্পি মাল বাঁচিয়ে রাখলেও হতো, সময়ে সময় আমাদের পালা করে সেবা করতে পারত। হিন্দু ব্রাহ্মণের মেয়েগুলো বড় নরম সরম। আহা, বেশ্যাগুলো বিছানা গরম করতেও। এরপর আর সরেনি সেই কুৎসিত জিহ্বা। বোধহয় অতি উৎসাহিত হয়ে একজন সৈন্য ঘোড়ার মাথার কাছে সরে আসে এই সরস আলোচনা শুনতে, যে ঘোড়ার সঙ্গে বাঁধা রাখা হয়েছিল বিঘ্ননাশ গায়তোণ্ডীকে। মুহূর্ত, শুধু একটি মাত্র অসতর্ক মুহূর্ত। দক্ষ তলোয়ারবাজ বিঘ্ননাশ সামান্য ডান দিক ঝুঁকে দু হাত বাঁধা অবস্থাতে সেই অতি উৎসাহী বিদেশি সৈনিকের কোষ থেকে বার করে আনে দীর্ঘ তলোয়ারটি, আর সেই একই ভরবেগের সঙ্গে সমস্ত শরীর ডান দিক থেকে বাঁ দিকে চালিত করে তলোয়ারটি গেঁথে দেয় বিদেশি সেনাপতি গলা বরাবর। ঘটনাটা ঘটে যায় চকিতের মধ্যে, কেউ কিছু বুঝে ওঠার আগে। অত্যন্ত অবিশ্বাসের সঙ্গে নিজের গলার অর্ধেকটা অবধি গাঁথা তলোয়ারটা দেখতে দেখতে দুম করে মাটিতে পড়ে যায় সেই বিশাল দেহী মানুষটি, আর সঙ্গে সঙ্গে একটা বন্দুকের আওয়াজ ভেসে আসে। মাথার অর্ধেকটা উড়ে যায় বিঘ্ননাশ গায়তোণ্ডের। রক্তে ঘিলুতে দীর্ণ খুলির ভগ্নাংশে আর টুকরো নরমাংসে ত্রিলোচনের সর্বাঙ্গ ভরে যায়। পুরো দৃশ্যটা এক ভয়ঙ্করতম অলৌকিক নারকীয়তা নিয়ে তার চৈতন্যে আঘাত করে। তিনি আর্তনাদ করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। 2016 জুলাই, আফগানিস্তান। প্রধান সমস্যাটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ওঠা। সেটা স্কুলের ম্যাপ দেখা মাত্র বুঝলে মার্টিন হোক। ইতিমধ্যে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি পাতলা ভিজিকম ডিভাইসটা খুলে লোকেশন দেখে নিয়েছেন তিনি ও তার 12 জন খুনি কমান্ডো। জিনিসটা কোনো নতুন স্পেশাল মেটেরিয়ালে তৈরি, একটা পাতলা প্যাডের মতো, যেটা বাম বাহুতে জড়িয়ে রাখা যায়। প্রয়োজনে খুলে স্লেটের মতন আকারেও নিয়ে আসা যায়। ল্যামেগো থেকে এর মধ্যে ইউএসএ ল্যাংলেতে বার্তা পাঠানো হয়ে গেছে। তারই ফলাফল হিসেবে কাছাকাছির মধ্যে থাকা 2টি ড্রোন উড়ে এসেছে ওদের সাহায্যার্থে। গ্রাউন্ড লেভেলে কেউ নেই। ওরা বাচ্চাগুলোকে নিয়ে গেছে ফার্স্ট ফ্লোরে। পেছন দিকে একটা দরজা আছে বটে, কিন্তু তার ওধারে যে সিঁড়িটা আছে সেটা সোজা উঠে গেছে ফার্স্ট ফ্লোরে, এবং তার সামনে অবশ্যই যে একজন গার্ড আছে সেটা অনুমান করার জন্য কোনো পুরস্কার নেই। প্রথমে পরিকল্পনাটা মনে মনে ছকে নিলেন মার্টিনেজ। একটু আগে লেফটেন্যান্ট আব্দুল করিমের কোডেড মেসেজ পেয়েছেন তিনি। টেররিস্টদের অ্যাটেনশন ড্র করার জন্য স্কুলের সামনের দিকে মহড়া চলছে খুব। সময় কম, 7 মিনিট কেটে গেছে অলরেডি। উপরে উঠবে কি করে রেঞ্জার্সরা? কোনো টেকনিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার প্রশ্নই ওঠে না। বিন্দুমাত্র আওয়াজ করা মানে শুধু এদের নয়, শিশুদেরও ঝুঁকির মধ্যে ফেলা। প্রত্যেক রেঞ্জার্স তাদের ব্যাগ থেকে একটা করে 1.5 ফুট লম্বা পাইপ বার করলো প্রথমে। সেগুলো পরস্পর জোড়া যায়। স্পেশাল মিলিটারি গ্রেড ফাইবারের তৈরি ঘাতসহ এমন নমনীয় এই পাইপগুলো বিভিন্ন কাজে লাগে, যেমন ব্লো পাইপ হিসেবে, অথবা অ্যাসল্ট রাইফেলের সামনে ফিট করে লং রেঞ্জ রাইফেল হিসেবে ব্যবহার করতে, অথবা শুধুমাত্র পোল বা লম্বা দণ্ড হিসেবে, এই যেমন এখন ব্যবহার করা হবে। ফটাফট 13 পিস ফাইবার পাইপ জোড়া লাগিয়ে একটা লম্বা শক্তপোক্ত কিন্তু নমনীয় পোল তৈরি হয়ে যেতেই একজন তার এক প্রান্ত দুহাতে ডান দিকে কোমরের কাছে ধরে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়ালো।
পোলের অন্য দিকটা দুজন রেঞ্জার্স ধরে রইল। এরপর যেটা ঘটল সেটা স্রেফ ম্যাজিক। প্রথম রেঞ্জার্স পোলটাকে শক্ত করে ধরে খাড়া দেওয়ালে প্রথম পা রেখে খুব দ্রুত দ্বিতীয় পা রাখল। পোলের অন্য প্রান্ত অন্য দুই রেঞ্জার্স চেপে ধরে কৌণিকভাবে চাপ দিয়ে যেতে লাগল। প্রথম রেঞ্জার্স স্রেফ নিউটনের তৃতীয় সূত্রানুযায়ী সেই পোলটাকে ধরে সমতলে হাঁটার মতো করে খাড়া দেওয়াল বেয়ে তত্তর করে হেঁটে উঠে দোতলার বারান্দায় পৌঁছেই বারান্দার পাঁচিলের নিচে মাথা নিচু করে অদৃশ্য হয়ে গেল। লিখতে যতক্ষণ লাগলো তার অনেক কম সময় ঘটে গেল এই অবিশ্বাস্য ঘটনাটা, বড়জোর 15 থেকে 20 সেকেন্ড। পরের 3 মিনিটের মধ্যে মার্টিনেজ সহ 12 জন রেঞ্জার্স পৌঁছে গেল দোতলায়। একজন রয়ে গেল নিচেই, ছায়ার সঙ্গে মিশে, সাক্ষাৎ মৃত্যুদূতের মতন। দোতলায় পৌঁছেই পরিস্থিতিটা সরেজমিনে বুঝে নিলেন মার্টিনেজ। বারান্দাটা দুদিকে ছড়িয়ে দিয়ে বাঁক নিয়েছে সামনের দিকে। ভিজিকমে একবার ম্যাপটা দেখে নিলেন মার্টিনেজ। এই বারান্দাটা পুরো স্কুলের ফার্স্ট ফ্লোরকে ঘিরে রেখেছে। সামনের দিকে একের পর এক ক্লাসরুম, আর যেখানে বারান্দাটার সামনের দিকে বাঁক নিয়েছে সেদিক দিয়ে দুটো সিঁড়ি নেমে গেছে নিচে। তার মানে পেছনের দরজার সামনের সিঁড়িটা ল্যান্ডিং ফ্লোরে এসে মিশেছে। ওইখান থেকে দুটো সিঁড়ি সামনের প্রধান দরজার দিকে গিয়ে মিশেছে, আর মাঝের সিঁড়িটা এসেছে পেছনের দিকে। ঠিক 11 সেকেন্ড লাগলো বাকি 11 জন রেঞ্জার্সকে বুঝিয়ে দিয়ে কি করতে হবে। নো সাউন্ড, নো গানশট, সেপারেট দেম আউট অ্যান্ড নিউট্রালাইজড। 6 জন বাঁদিকে পথ নিল, বাকি 6 জন ডান দিকে। মার্টিনেজ প্রথম বাঁকের কাছে পৌঁছে একটু থামলেন। স্কুলের সামনের দিকে প্রচুর আলো আর আওয়াজ। এদিনই জানতেনি কেন আর কিসের জন্যে। কিভাবে যেন তারই এক টুকরো আলো রেখা মার্টিনেজের সামনে এসে পড়েছে, আর সেই আলো আধারে সেলুয়েটে একটা মানুষের অর্ধেক ছায়ার ভগ্নাংশ এখন মিশে আছে তার পায়ের কাছে। অর্থাৎ এই সরু বারান্দা পথে কেউ আছে পাহারারত। একটু নিচু হলেন মার্টিনেজ। তার পেছনে দেওয়ালের দুদিকে কুঁজো হয়ে পজিশন নিয়েছে বাকি 5 জন রেঞ্জার্স। টান টান ছিলার মতন ভঙ্গি, যে কোনো মুহূর্তে উড়ে গিয়ে প্রলয় কাণ্ড বাঁধাবার জন্য দৃঢ়চিত্ত। নিচু হয়ে ডান পায়ে হাঁটুর ভাঁজের কাছে যে পকেটটা আছে সেখান থেকে মুঠো করে কি একটা বার করে আনলেন। হাত খুললে দেখা গেল মুঠোর মধ্যে বড় সাইজের গুপ্র পোকার মতন কি একটা। মার্টিনেজ তালুটা খুলে প্রসারিত করে ওটার তলায় আঙুল দিয়ে একটা সুইচ অন করে হাতটা সামান্য উঁচু করে ধরলেন। সেই যান্ত্রিক কালো ভ্রমরটির মাথায় কাছে 8000 RPM রেটে ঘুরতে থাকা পাখাটি চালু হতেই সেটি হাতের তালু থেকে উড্ডীন হতে থাকে। এর টেকনিক্যাল নাম সোয়ামবটস, রেঞ্জার্সরা ডাকে হাই মেমস নামে। সঙ্গে সঙ্গে সবচেয়ে কাছাকাছি উঠতে থাকা মার্কিন ড্রোনটি অপারেটিং কন্ট্রোলের কাছে ল্যামেগো থেকে একটি কোডেড মেসেজ আসে। ল্যাংলেতে বসে থাকা ড্রোন অপারেটরটি ডাবল লেয়ার্ড কোডটি পাসওয়ার্ড হিসেবে এন্টার করে। মার্টিনেজের কানে LPI নেভিগেশন বেয়ে নেমে এলো শীতল কনফার্মেশন। ব্ল্যাক বার্ড আলফা 2 আন্ডার সেন্ট্রাল কমান্ড নাও। এবার শূন্য স্থির হয়ে থাকা যন্ত্রভ্রমরটি ধীরে ধীরে নিঃশব্দে উড়ে প্যাসেজের একদম ওপরে গিয়ে শেষের দিকে তার যন্ত্রমুখ নির্দেশ করে স্থির হলো, আর সঙ্গে সঙ্গে দ্রুত বাঁ হাত সামনে এনে ভিজিকমটা অন করলেন মার্টিনেজ। মার্কিন ড্রোনটির ইনপুট ফ্রিকোয়েন্সিতে সেই যন্ত্রভ্রমরের যান্ত্রিক চোখ ও তড়িতাহত নার্ভ থেকে একই সঙ্গে দুটি সিগন্যাল ভেসে আসে, ইনফ্লাইট ইরকন ও থার্মাল ইমেজিং। শত সহস্র কিলোমিটারের উপর ভেসে থাকা ইউরোপিয়ান ইউনিয়নের সামোস নামের স্যাটেলাইটটি দুটো সিগন্যালকে ডিজিটালি প্রসেস করে মুহূর্তের মধ্যে স্ট্রিমিং ভিডিওতে ভরে দেয় মার্টিনেজের হাতে ধরা ভিজিকমের স্ক্রিনটা।
দেখা গেল যে মাপা পদক্ষেপে আফগানি প্রসূত পোশাক পরা বিশাল একটি শরীর সাপদের সতর্ক হিংস্রতায় আশেপাশে তাকাতে তাকাতে এদিকেই আসছে। হাতে কালান্তক কালাশনিকভ, কাঁধে আরো দুটি রাইফেল ঝুলছে। সারা শরীরে রয়েছে আরো বিভিন্ন অস্ত্রাদি, তার মধ্যে কিছু আধুনিক, কিছু প্রাচীন। যেমন কোমরের বাঁ দিক থেকে ঝুলছে পুলওয়ার, 82 সেন্টিমিটার দৈর্ঘ্যের আফগান তরবারি। যে আফগান নরখাদক অস্ত্রটির দৌলতে ব্রিটিশ সিংহকে নাকানি চোবানি খাইয়ে দিয়েছিল এই তথাকথিত অর্ধসভ্য পাহাড়ি প্রসূত জনজাতি। লোকটা প্রায় বাঁকের কাছে এসে পৌঁছেছে। মার্টিনের সামান্য পেছন ঘুরে দাঁতের ফাঁক দিয়ে একাক্ষরে ঠিক পেছনের রেঞ্জার্সটিকে কি যেন বললেন। সে ঠিক ক্রিকেট মাঠে উইকেট রক্ষকের ভঙ্গিতে দুটি হাতে দুটি হ্যান্ডগান নিয়ে উবু হয়ে বসল, আর মার্টিনেজ এলপিআই এর নেভিগেশন সিস্টেমে হিসিস করে উচ্চারণ করলেন শুধু একটি শব্দ, ব্লেজ। মুহূর্তের মধ্যে সেই যন্ত্রভ্রমণের কপালে কাছ থেকে নির্গত হলো এক তীব্র অগ্নিদীপ্ত আলোকরেখা, সিধে গিয়ে পড়ল সেই আফগান মুজাহিদিনের দুই চোখে। যত চৌখস যুদ্ধবাজ লোকই হোক না কেন, শূন্য থেকে হঠাৎ করে ওরকম তীব্র আলো চোখে এসে পড়লে চোখ ধাঁধিয়ে যাওয়ারই কথা। আর সেই মুহূর্তেরই অপেক্ষায় ছিলেন মার্টিনেজ। ভাঁজ করা ডান পাটা বাড়িয়ে সাইলেন্সার লাগানো হ্যান্ডগানটা তুলে ঠিক গলা বরাবর পরপর 4টে ফায়ার করেন। মার্ক 23 হচ্ছে হেকলার অ্যান্ড কোখের সবচেয়ে সেরা হ্যান্ডগান। তার হাফ ইঞ্চি সাইজের 4 বুলেট গলা এফোর ওফোর করে দেওয়ার পরেও দাঁড়িয়ে থাকতে খুব কম লোককেই দেখা গেছে, বিশেষত যদি তার মধ্যে খান দুয়েক বুলেট ঘাড়ের দিকে প্রথম ও দ্বিতীয় ভার্টিব্রার মধ্যে অংশটা ভেঙে দেয়। চোখে প্রচুর অবিশ্বাস আর মৃত্যুর আতঙ্ক নিয়ে বিশাল দেহটা মেঝের ওপর নেমে আসার আগেই মার্টিনেজ দুহাত বাড়িয়ে তার পতন রোধ করলেন। তারপর মৃতদেহটি এদিকে সরিয়ে এনে এলপিআইতে মেসেজ দিলেন মার্টিনেজ, 53 আলফা হ্যাশ 1 টার্গেট লিকুইডেটেড। কয়েক সেকেন্ড বাদে সবার কানেই ভেসে আসে আরেকটা কণ্ঠস্বর। সেকেন্ড 6 জনের দলে টিম লিডার আদ্রিয়ানো জবাব দেন, 22 ডেল্টা হ্যাশ অ্যানাদার ইয়ার। দুটি শয়তান নিকেশ। যন্ত্রভ্রমণ উড়ে গেল সামনের দিকে। স্ক্রিনে ট্যাপ করে ভিজিকম অন করলেন মার্টিনেজ। আস্তে আস্তে সামনের দিকে ছবিটা পরিষ্কার হয়ে আসে। দূর থেকে জ্বালিয়ে রাখা বিশাল সার্চলাইটের আলোতে স্কুলের সামনেটা আলো হয়ে আছে। সামনে বারান্দায় দাঁড়ানো দুই আফগান স্থির ও অকম্পিত। তাদের হাতে একটা করে কালাশনিকভ, কাঁধেও তাই, আর কোমরেও ঝুলছে পুলওয়ার। এরাও খুব ভালো করেই জানে যে লড়াইয়ের সময় এইভাবে বীরের মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকাটা নির্বুদ্ধিতার চূড়ান্ত। এ প্রায় মৃত্যুকে সাদরে ডেকে নিয়ে আসার সময়। যে কোনো দক্ষ স্নাইপার এদের পেরে ফেলতে মিনিট খানেকের বেশি সময় নেবে না, কিন্তু ওরাও জানে যে এই মুহূর্তে ওদের দিকে বুলেট দূরে থাকুক, একটা ঢিল ছোড়ার সাহসও কারো নেই। ওদের হাতেই এখন প্রায় 100 জন শিশুর টুটি। আস্তে আস্তে নিঃশব্দ ঘাতকের মতোই সেই কালো যন্ত্রভ্রমণ উড়ে গেল সামনের বারান্দার দিকে। এদিক থেকে ওদিক ভিজিকমের নজর বুলিয়ে নিলেন মার্টিনেজ। স্কুলের সমস্ত ক্লাসরুমের মুখে সামনের দিকে। গ্রাউন্ড ফ্লোরে 4টে ক্লাসরুম, ওপরেও তাই। তার সামনে বারান্দা, যে বারান্দা সারা স্কুলকে ঘিরে রেখেছে বলয়ের মতন। পিছনের দিকটাই অরক্ষিত রেখেছে জঙ্গিরা। ওই খাড়া পাহাড় বেয়ে কেউ যে স্কুলের দোতলার বারান্দা অব্দি উঠে আসতে পারে এ কথা স্বপ্নেরও অগোচর ছিল তাদের। একমাত্র এয়ার ড্রপ ছাড়া উপায় নেই। আর সশব্দ হেলিকপ্টারের আওয়াজ কানে আসা মাত্র এক একটি শিশু জবাই হবে, এ কথাটা খুব স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। সেই ক্ষুদ্র গুব্র পোকার আকারের যন্ত্রটি এপার থেকে ওপার একবার পাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো দৃশ্যটা বুঝতে পারলেন কর্নেল মার্টিনেজ ভর্জ। মাঝের দুটো ক্লাসরুমের মাঝখান থেকে একটি সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। স্কুলের সমস্ত শিশুদের ওই মাঝের দুটো রুমেই পণবন্দি বানানো হয়েছে। দুটি রুমেই 2 জন করে লিডার গোছের লোক।
তাদের উপরেই যে অপারেশনের ভার বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তাদের মধ্যে একজনের সামনে অত্যাধুনিক স্যাটেলাইট ফোন। আফগান সরকারের সঙ্গে যাবতীয় দরাদরি সেই করছে। সবার পরনে একটি বিশেষ ধরনের পোশাক। তাই দেখেই মার্টিনেজের মনে হলো যে এর পেছনে আফগানিস্তানে একটি প্রতিবেশী দেশের ভূমিকা থাকা আশ্চর্যের কিছু না। আফগানিস্তান প্রাচীনকাল থেকেই তাজিক, পাস্তুন, ওয়াজিরা, হাজারা, উজবেক ইত্যাদি বেশ কিছু মধ্য এশীয় জনজাতির মিশ্রণ স্থল। এদের মধ্যে গোষ্ঠী চেতনা এতই প্রবল যে একমাত্র ধর্ম বাদ দিয়ে যে যার দেশীয় সংস্কৃতি কঠোরভাবে মেনে চলে। একে যথাসাধ্য অন্যের ছোঁয়াচ বাঁচিয়ে চলে। যে পোশাক সাধারণ আফগানি পুরুষ সচরাচর পরে তাকে বলে সালোয়ার কামিজ, কিন্তু তারও রকম ফের আছে। সাধারণ আফগানি পুরুষ যে সালোয়ার কামিজ পরে তাকে বলে খেট পারতুক। ওপরের অংশকে বলে খেট, নিচেরটাকে বলে পারতুক। পাস্তুনরা পরে পেরহান আর পাগড়ি, কিন্তু এরা যেটা পরে আছে সেটা উত্তর আফগানিস্তান আর উত্তর পশ্চিম পাকিস্তানের এক অত্যন্ত ক্ষুদ্র জনজাতির পোশাক। এই জনজাতিটির উৎস প্রাচীনতম হিন্দু ধর্ম থেকে। এদের অধিকাংশ ধর্মীয় বিশ্বাস এখনো প্রোটো ইন্দো ইরানীয় ধর্মানুযায়ী, যার পরের অংশ হচ্ছে বৈদিক হিন্দু ধর্ম। ধবধবে ফর্সা আর নীল চোখের মালিকেরা। অনেকের ধারণা এরাই আদিমতম এরিয়ান বা আর্য। এদের গোষ্ঠীগত ধর্মকৃত্য দেখলে এরাই যে আদিতম হিন্দু সে বিষয়ে সন্দেহ থাকে না। এদের ওপরে 60 ও 70-এর দশকে ইসলামিক জঙ্গিরা রাষ্ট্রীয় মদতে অকথ্য সন্ত্রাস চালিয়েছে। এমনকি এদের বাসস্থানকে কাফিরিস্তান বলতে দ্বিধা করেনি পাকিস্তানের ধর্মান্ধ জনগণ। উগ্র ইসলামিক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে করতে এই বিংশ শতাব্দীর শেষ দিকে এসে সদ্য এরা মুসলিম হয়েছে। তারপর যা হয়, নিজেকে সাচ্চা মুসলমান প্রমাণ করার তাগিদে অত্যাধিক ইমানি জোশে এই কাণ্ড ঘটাতে নেমে পড়েছে তাদেরই একাংশ। সাধারণত উত্তর পাকিস্তানে খায়বার পাস্তুন এলাকার চিত্রাল অঞ্চলেই এরা থাকে। এদের এলাকার শতাব্দী প্রাচীন আরেকটি নাম আছে নুরিস্তান। আপাতত এরাই উত্তর আফগানিস্তান আর উত্তর পশ্চিম পাকিস্তানে সন্ত্রাসের উগ্রতম মুখ হিসেবে উঠে আসছে। যে পোশাক এরা পরে আছে তাকে স্থানীয় ভাষায় বলে শৌক বা চোগা। এর থেকেই প্রমাণিত যে এই সন্ত্রাসের পেছনে যে দেশের মদত থাকতে বাধ্য তার নাম পাকিস্তান, আর এই জনজাতির নাম হল কলাশ। 1560 অগস্ট, গোয়া। অতি কষ্টে চোখ খুলেই আবার বন্ধ করে ফেললেন ত্রিলোচন। সমস্ত শরীরে তীব্র বিষের যন্ত্রণা। চোখটা খুলতে গিয়েই বুঝেছেন যে বাঁ দিকের চোখটা বিশ্রীভাবে ফুলে আছে। ঘাড়ের কাছটা টাটিয়ে আছে। বোধহয় পেছন থেকে বন্দুকের কুঁদো দিয়ে কেউ মেরেছিল। তবে সবকিছু ছাপিয়ে যেটা অসহনীয় হয়ে উঠেছে সেটা হচ্ছে তেষ্টা। অসম্ভব তেষ্টায় বুক ফেটে যাচ্ছে ত্রিলোচনের। প্রচন্ড মেরেছে ওরা। বিঘ্ননাশ বেঁচে থাকলে যে অসহনীয় অত্যাচার নেমে আসতো তার উপর, বিঘ্ননাশকে না পেয়ে তারই কিছুটা ত্রিলোচনের ওপর দিয়ে গেছে কাল রাত থেকে। সারা গা যেন ব্যথার বিষে অসাড় হয়ে আছে। কানের পাশ থেকে গলা অবধি একটা ক্ষীণ তরলের ধারা শুকিয়ে এসেছে। ত্রিলোচন জানে যে ওটা রক্ত। সারা গায়ে দগদগে কালশিটে। না দেখেই বুঝতে পারছেন ত্রিলোচন। চাবুক দিয়ে ওরা নির্মমভাবে পিটিয়েছে, গায়ে থুতু দিয়েছে, অশ্লীলতম কুবাক্য উচ্চারণ করেছে ওর পরিবারের মহিলাদের নিয়ে। লজ্জায়, ভয়ে, আতঙ্কে, ঘৃণায় সিটিয়ে গেছিলেন ত্রিলোচন। শরীরের ওপর দিয়ে যে ঝড়টা বয়ে যাচ্ছে তার থেকেও বেশি অভিভূত করে ফেলেছিল অপমানটা। গায়ে হাত তোলা দূরের কথা, আজ অব্দি বেতাল সিদ্ধ শ্রদ্ধেয় পণ্ডিত ত্রিলোচন খেম কল্যাণীর সামনে কেউ মাথা তুলে কথা অব্দি বলতো না। এতটাই সম্মানের অধিকারী ছিলেন তিনি। আর আজ, হা ঈশ্বর,
কত জন্মে কোন পাপে আজ শাস্তি পেতে হচ্ছে তাকে। তবে যেটা একেবারে দিশাহারা করে দিয়েছিল ত্রিলোচনকে সেটা হচ্ছে মহাশক্তি খণ্ডটি হাতছাড়া হয়ে যাওয়া। তার কোমরের গেঁজেতে হাত দিয়ে খুব সহজেই ওটা হাতে পেয়ে যায় সৈন্যরা। আর ওই সময় একমাত্র ওই সময় তীব্র রোষে চেঁচিয়ে উঠেছিলেন তিনি, বলেছিলেন, আরে মূর্খের দল, হাত দিস না, একদম হাত দিস না ওতে, সর্বনাশ হবে যদি ওই মহাবস্তু অপবিত্র করেছিস তো, নিজের ভালো চাস তো। আর বলতে পারেননি তিনি, একটা থাপ্পড় আছড়ে পড়েছিল তার গালে। আর তারপরেই নেমে এলো হিংস্র আক্রমণ, যেন ক্ষুধার্ত নেকড়ের দল ঝাঁপিয়ে পড়ল অসহায় মানুষটির ওপর। চট, থাপ্পড়, লাঠির পর শুরু হলো চাবুক আর লাঠি দিয়ে পেটানো। লোকে বোধ হয় হিংস্র জন্তুকেও এমন প্রহার করে না। তারই মধ্যে কে একজন পেছন থেকে এসে বন্দুকের কুঁদো দিয়ে মাথার পেছনে সজোরে আঘাত করতে জ্ঞান হারালেন ত্রিলোচন। বড় কষ্ট গায়ে। একটু নড়তে গিয়ে কোঁকিয়ে উঠলেন তিনি, আর তখনই খেয়াল করলেন যে তিনি নড়তে পারছেন না। একটা খুঁটির সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয়েছে তাকে। মাথাটা কাজ করছিল না ওর, তবুও বহু কষ্টে চোখ তুলে চাইলেন, আর মুখ অপমানে আর বিস্ময় যেন পাথর হয়ে গেলেন। একটা গরুর গাড়িতে বসে আছেন উনি। গাড়ির মাঝখানে একটি দৃঢ় দণ্ড পাটাতনের মধ্যে প্রথিত, আর তার সঙ্গে বেঁধে রাখা হয়েছে ওকে। ধীরে ধীরে যে গ্রামপথ দিয়ে, যেসব সহস্র স্তব্ধ চোখের সামনে দিয়ে ওকে নিয়ে যাওয়া হচ্ছে, এই পথ, সেই গ্রাম, সেই সব স্তব্ধবাক চোখ, এই সবই উনি আশৈশব চেনেন, বড় নিবিড়ভাবে চেনেন। আমনা, ওর ছেলেবেলার খেলার মাঠ, যৌবনের প্রেম, পৌরত্বের সাধন ভূমি, বড় প্রেমের আমনা গ্রামেই আনা হয়েছে ওকে। যে গ্রামে উনি সম্মানের সর্বোচ্চ শিখরে অবস্থান করতেন, যেখানে ব্রাহ্মণরাও তার রৌদ্র লাঞ্ছিত ছায়ায় শ্রদ্ধায় পা ফেলতেন না, যেখানে গ্রামের পশুরাও তাকে দেখে ভালোবেসে মাথা নিচু করে গা ঘষতে এগিয়ে আসত, সেই আমনা গ্রামে তাকে আজ সাধারণ চোর ডাকাতের মতন বেঁধে আনা হয়েছে। বেঁধে আনা হয়েছে যেভাবে বনের পশুকে সর্বসমক্ষে পিটিয়ে মারার জন্য আনা হয়। অর্ধনগ্ন, রক্তাক্ত, সর্বাঙ্গ ধূলি ধূসরিত এই ত্রিলোচন খেম কল্যাণীকে দেখতে হবে, এ কথা বোধ হয় আমনা গ্রাম নিজেও স্বপ্নে ভাবেনি। কিন্তু আজ তা সত্যি, বড় উগ্র, নগ্ন, জান্তব সত্যি। সারা আমনা গ্রামের লোক আজ বিস্ফারিত চোখে দেখছে যে মানুষটিকে তারা শ্রদ্ধায়, ভালোবাসায় প্রায় দেবতার সম্মান দিয়েছিল, আজ তাকে এই জবন পাপ মূর্তিরা প্রায় উলঙ্গ করে বেঁধে নিয়ে আসছে। যেভাবে কার্তিকে কৃষ্ণা চতুর্দশীতে আমনার বেতাল মূর্তির সামনে বলির জন্য টেনে নিয়ে আসা হয় অনিচ্ছুক মোষ ও পাঠাদের। আজ সমস্ত আমনা গ্রাম চোখে অনেক কান্না জমিয়ে, অনেকটা ভয় আর আতঙ্ক বুকে নিয়ে এই জবন শাসকদের আদেশের সাক্ষী হতে হয়েছে এ মহাক্রূর কর্মে। রাস্তায় যেতে যেতে একবার যেন গাড়িটার কার আদেশে থেমে দাঁড়ালো। বহু কষ্টে চোখ খুললেন ত্রিলোচন, আর সেই চোখ বন্ধ হলো না তার। বুকের মধ্যে সহস্র কাঁটা ফোটার যন্ত্রণা নিয়ে তিনি দেখতেই থাকলেন। তার বাড়ি, তার আশৈশবের বাড়ির সামনে থামতে বলা হয়েছে সেই গোশটকটিকে। বাড়ি বলে বোধহয় ভুল বলা হলো। বাড়ি বলে যাকে চিনতেন, গাড়ি থামানো হয়েছে সেই ধ্বংসস্তূপটির সামনে। চারিদিকে শুধু আসান গাছের মধ্যে বয়ে যাওয়া হাওয়ার শব্দ, গরুর গলায় বাঁধা ঘণ্টির টুংটাং আওয়াজ, আর কোনো কোনো মেয়েলি ফুঁপিয়ে ওঠা। এছাড়া এই বিশ্ব চরাচরকে যেন আর কোনো শব্দ নেই। রক্তক্ষরার চোখ নিয়ে তাকিয়ে থাকলেন ত্রিলোচন খেম কল্যাণী, তাকিয়েই থাকলেন। তার সেই বড় সাধের, বড় ভালোবাসার বাড়িটি আজ জ্বলে পুড়ে ছাই। শুধুমাত্র বেড়াটা আর ইতিউতি পড়ে থাকা বড় চেনা কিছু আটপোড়া গৃহস্থালির সামগ্রী ছড়িয়ে আছে। যে বারান্দায় শিশু বয়সে গাছের ছায়ার নাচন দেখে খিলখিলিয়ে হেসেছেন ত্রিলোচন, তার চিহ্ন মাত্র নেই। যে শয্যাগারে নববধূর মুখচুম্বন করে জীবন ধন্য করেছিলেন তিনি, আজ সেই ঘর পোড়া বিধবার মতন দগদগে জ্বলন্ত নক্ষত্র নিয়ে পড়ে আছে।
চারিপাশে সেই বাগান যা তার বাবা সযত্নে তৈরি করেছিলেন, আজ সেখানে শ্মশানে পোড়া অভিশাপের স্তব্ধতা। শুধুই স্তব্ধতা? শুধুই এই বোধের অতিক জাগতিক স্তব্ধতা, নাকি আরো কিছু নারকীয়তা মিশেছিল সেই ক্ষণিকের সর্বনাশা দৃষ্টটির মধ্যে? বোবা চোখ নিয়ে ত্রিলোচন খেমকল্যাণী দেখলেন যে সেই পোড়া ধ্বংসস্তূপের মাঝখানে দুদিকে দুটি মোটা দণ্ড প্রথিত। প্রতিটি দণ্ড আসান গাছের গুড়ি কেটে তৈরি, আর সেই দুটি গুড়িতে সম্পূর্ণভাবে বাঁধা অবস্থায় লটকে আছে দুটি পোড়া মানব শরীর, আর আছে তাদের প্রায় বুক অব্দি জড়ো করা এবং পুড়ে ছাই হয়ে যাওয়া কাঠের স্তূপ। জীবন্ত দাঁড়া করা হয়েছে ওদের। কেউ বলে না দিলেও ত্রিলোচনের অস্তিত্বের প্রতিটি কণা বলে দিচ্ছিল এই দুটি পোড়া শরীর কার, ওর মা আর বাবার। অজ্ঞানী হয়ে যাচ্ছিলেন তিনি। মনে হচ্ছিল যেন তার হৃৎপিণ্ডটা গলার কাছে এসে বোবা কান্নায় আটকে আছে। মনে হচ্ছিল যেন তার মস্তিষ্ক শত সহস্র টুকরোয় ভেঙে ঝোড়ো হাওয়ায় উড়ে যাচ্ছে কোনো কালো নিয়তির দিকে। তবে এর পরেও যেন এক দৈব ইশারায় তার সেই ঘোলাটে দৃষ্টি চারিয়ে যায় আরও সামনের দিকে। তার বাড়ির থেকে কয়েকশো গজ দূরেই সেই বেতাল মন্দির। আজ সেই রাস্তার দুধারে কালো কালো ছায়া। না, ছায়া নয়। চোখটা একবার বুঝেই খুললেন ত্রিলোচন। আমনা আর আশপাশের সমস্ত গ্রাম ঝেঁটিয়ে গ্রামবাসীদের আনা হয়েছে যেন এক নিষ্ঠুর তামাশার সাক্ষী হতে। আর কিছু দূরে দূরে সেই মোটা আসান গাছের গুড়ি পোতা আছে কম করে 6 থেকে 7টি, আর প্রতিটির সঙ্গে লটকে আছে একটি করে হতভাগ্যের পোড়া মৃতদেহ। কারা ওরা? তার নিয়তি আর কোন কোন হতভাগ্যের জীবনে নামিয়ে এনেছে কাল রাত্রি? কার একটা চাপা গলায় আদেশ শোনা গেল। টুংটাং আওয়াজ করতে করতে এগিয়ে চলল গরুর গাড়িটি। তার সঙ্গে মিশেছে সেই গাড়ি চ্যাঁকোর ক্যাঁচ কুঁচ আওয়াজ। আর জনতা ক্রমে বধির বিস্ময়ে সরে গিয়ে পথ করে দিচ্ছে সামনে। আর সেই নারকীয় দৃশ্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে ত্রিলোচনের চোখের সামনে। বাঁদিকে এটা কার শরীর? কেউ, যদিও খুব দ্রুতই উত্তর পেয়ে গেলেন তিনি। পুড়ে কাঠ হয়ে যাওয়া শরীরের নিচে বোবা দৃষ্টি নিয়ে বসে আছে এক উন্মাদিনী। তাকে দেখা মাত্র বুঝলেন ত্রিলোচন এই পুড়ে যাওয়া শরীর কার। বিরোচন তাম্বে। প্রথম পর্ব আজ এই পর্যন্তই। পরবর্তী অংশ নিয়ে আসব দ্বিতীয় পর্বে। তাই লেখক অভিক সরকারের এবং ইনকুইজিশন এই গল্পটি পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা নতুন এই চ্যানেলটিতে গল্প শুনছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও নতুন নতুন এই ধরনের গল্প শোনার জন্য চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্ত। নমস্কার।